আসসালামু আলাইকুম। তোমরা একটু জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা, মানে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। সাউন্ড সাউন্ড ঠিক আছে? কে যেন বললো সাউন্ড ঠিক নাই? আমি পর্যন্ত কথা বলছিলাম না, সেই জন্য। এখন তোমরা আমাকে বলো বোর্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা, আর সাউন্ডটা ঠিক আছে কিনা। তোমরা 60 জনের মতো জয়েন করে ফেলছো মোটামুটি। আচ্ছা তোমরা একটু আচ্ছা তাহলে এখন কথায় আসি। সো তোমরা একটা কোর্সে এনরোল করছো বাংলা ব্যাকরণ। সো বাংলা ব্যাকরণে আমাদের অনেক সমস্যা থাকে, কারণ আমরা বাংলায় দেখা যায় যে আমরা সায়েন্স সাবজেক্টগুলো পড়তে থাকি, বাংলাটাকে প্রায়োরিটি দিই না। আসলে পরীক্ষায় তোমাদের বাংলায় অ্যান্সার করতে হবে, আর বাংলায় যদি তুমি ভালো না করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি অ্যাজ এ রেজাল্ট তোমার কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্টটা খারাপ হচ্ছে। এই রেজাল্টের জন্য তোমার বাংলাটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার আরেকটা কথা তোমাদের বলি, যাদের ড্রিম মেডিকেল তাদের কিন্তু এ প্লাস পাওয়াটা সবার আগে দরকার, কারণ তুমি অনেক ড্রিম ভেঙে যায় শুধুমাত্র এ প্লাসের অভাবে। কারণটা কি, তুমি যদি এ প্লাস না পাও বা এ প্লাসটা যদি না আসে, এ প্লাস আসার জন্য কিন্তু বাংলাটা ইম্পর্টেন্ট। এখন এ প্লাস যদি না আসে বা তোমার বাংলাতে তুমি এ মাইনাস খেয়ে গেলা বা বাংলাতে তুমি সবগুলোতে ভালো করছো কিন্তু বাংলাতে তুমি বি প্লাস পাইছো, বি পাইছো, তোমাদের তো বি প্লাস নাই, বি পাইছো। এখন বাংলাতে যদি বি পেয়ে যাও তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এই বাংলাটার জন্য তোমার গ্রেডটা কিন্তু অনেক নিচে নেমে চলে আসবে। আর মেডিকেলে কিন্তু যে জিপিএর যে র্যাঙ্কটা, মেন কথা জিপিএর উপরে তোমার হচ্ছে হিউজ নাম্বার। শুধু মেডিকেল না, তারপরে তোমার সায়েন্স টেকনোলজি যেগুলো আছে সেগুলোতে অনেক বেশি নাম্বার থাকে। তার জন্য আমাদের এইচএসসি রেজাল্টে বাংলাটা কিন্তু আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। এইচএসসি রেজাল্টটাকে যদি ভালো করতে চাও বাংলাটাই আসলে ভালো করতে হবে। ওকে তোমরা ওকে বোর্ড মোটামুটি ক্লিয়ার আছে সবকিছু। তোমরা 59 জন আসো, আজকে 62 জন আসো ক্লাসে। ওকে ঠিক আছে, তাহলে পড়ানোর আগে আজকে তো প্রথম ক্লাস, তাহলে আজকে তো একটু গল্প করবো আমরা এবং তোমাদেরকে আসলে জানানোর ট্রাই করবো। তোমরা এই ক্লাসটাতে অনেকে কিন্তু জানো না যে আমরা কিভাবে পড়াবো, সবকিছু কিন্তু আসলে জানানো হয় নাই বা অনেকে নতুন আছো। আজকে এই সব বিষয় নিয়ে গল্প করবো এবং স্লাইড 1-এ যেটা পড়ানো দেওয়া হয়েছে তোমাদের সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তোমাদেরকে কিভাবে পড়ানো হবে সবকিছু আজকে আলোচনা করবো। আজকে লাইভটি একটু বেশি টাইম হইতে পারে, হয়তো 1 ঘন্টার উপরেও আসতে পারে, কারণ আজকে আমরা পুরোপুরি আমাদের সিস্টেমটা নিয়ে আলোচনা করবো যে তোমাদের আসলে কিভাবে পড়াতে আমরা চাচ্ছি সবকিছু নিয়ে। ওকে তোমাদের সাথে যেমন গল্প করব। সো তোমরা এখনো যারা জয়েন করোনি তারা কাইন্ডলি একটু জয়েন করে ফেলো, আর লিংকটা একটু গ্রুপে আবার দিয়ে দাও দরকার হলে, যে অনেকেই হয়তো বা এই টাইমে একটু পরে আসবে। আচ্ছা আই থিঙ্ক লাইভটা ক্লিয়ার, আমি তো এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমি অন্য একটা ফোনে। ওকে তাহলে আসো যে বাংলা ব্যাকরণ নিয়ে এখন কথা বলি, যে আমরা কিভাবে আসলে তোমাদের এই কোর্সটা পড়াবো সেই বিষয় নিয়ে পুরোটা আলোচনা করি। এখন তোমরা চিন্তা করো যে আজকের যে বিষয়টা মেইন বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো আমাদের হাতে আছে, মেইন কথা আমাদের গ্রামারটা মোটামুটি ভালো জানতে হবে। গ্রামারটা যদি তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু ব্যাকরণিক যে পার্টটা সেই পার্টে তুমি একটা ভালো নাম্বার আনতে পারবা। আর ব্যাকরণে যদি ভালো নাম্বার আনো বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু তোমার এই যে রিটেন যে টাইপটা আছে ওখানে আমি কিছু জিনিস হালকা দেখাই দেবো যে তুমি এভাবে অ্যান্সার করলে ভালো নাম্বার পাবা। সো ওইগুলা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং ব্যাকরণটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। তোমার এখনকার লাইভ বলো এবং এইচএসসি লাইভটা বলো,
তারপরে অ্যাডমিশন লাইফে ব্যাকরণটা খুবই বেশি ইম্পর্টেন্ট। অনেকে আমরা বিভাগ পরিবর্তন করব, অনেকে দেখা যাইতেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা অ্যান্সার করবে, আবার অনেকে দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে বাংলা অ্যান্সার করবে। তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই বাংলাটা যদি ভালো পারে, বাংলার ব্যাকরণটা ভালো জানে, তাহলে এটা ভালো অ্যান্সার করতে পারবে। শুধু এটাই না, পরবর্তী লাইফেও কিন্তু বাংলা ব্যাকরণটার কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। তার মানে আমরা বাঙালি, সো আমরা যদি আসলে বাংলাটাই ভালোভাবে না জানি তাহলে এটা কেমন হয়। সো এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কোর্স প্যাটার্নটা কেমন। ওকে, আমি একটু কোর্স প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, তোমরা 68 জন আছো। ওকে, ঠিক আছে। আমাদের কোর্স প্যাটার্নটা নিয়ে আমি যদি একটু আলোচনা করে আসি তাহলে কি আসবে। ধরো আমাদের কোর্স প্যাটার্নটা কেমন হতে পারে। তোমরা প্রথমে কিন্তু একটা স্লাইড পাইছো, তোমাদের কিন্তু স্লাইড দেওয়া হবে, প্রথমেই দেওয়া হবে তোমাদের হচ্ছে স্লাইডটা তোমরা বাসায় একবার পড়বা। পড়ার পরে সেই স্লাইডটা আমরা নিজেরা বানাবো, বানায় তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো, একটু ইউনিক টাইপের হবে। এবং আমরা স্লাইডের পরে তোমাদেরকে একটা জিনিস দিব, সেটা হচ্ছে একটা স্লাইড দিব, স্লাইড প্লাস স্লাইডের পরে তোমাদেরকে আমরা স্লাইড আকারেই অথবা পিডিএফ আকারে তোমাদেরকে কোশ্চেন দিব। যে কোশ্চেনগুলা 2004 থেকে শুরু করে দেখা যায় যে 2020 পর্যন্ত, 2020 বা 2019 পর্যন্ত, 2004 থেকে 2019 পর্যন্ত বা সামথিং, এটা হতে পারে 2000 থেকে তোমার 2019 পর্যন্ত বা 2005 থেকে 2019 পর্যন্ত, যেটাই হোক। সো আমরা এই জিনিসটা তোমাদেরকে করব। তার মানে এত পরিমাণে আমরা কোশ্চেন তোমাদেরকে পরবর্তীতে দিব, সেটা তোমরা সলভ করবা এবং এই কোশ্চেনের উপরে আমরা পরীক্ষা নিব। এই কোশ্চেনগুলোর উপরে আমরা পরীক্ষা নিব। প্রতিটা পার্ট শেষ করার পরে যেরকম উপসর্গ আমি পড়াবো, উপসর্গটা পড়ানোর পরে স্লাইড দেওয়া হবে, স্লাইডটা সুন্দর করে পড়ানো হবে। পড়ানোর পরে স্লাইডের মধ্যে শর্টকাট ট্রিক্স থাকবে, হিউজ পরিমাণে স্লাইডের মধ্যে শর্টকাট ট্রিক্স থাকবে, সেগুলো তোমরা সুন্দর করে পড়বা। পড়ার পরে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে, অনেক বেশি কোশ্চেন দেওয়া হবে, সেটাকে পিডিএফ আকারেও দিতে পারে। আমি স্লাইড আকারে দেওয়ার ট্রাই করতেছি, কিন্তু স্লাইড বানানোটা খুবই ঝামেলা হচ্ছে, বাট আমরা ট্রাই করতেছি স্লাইড আকারে তোমাদেরকে দেওয়ার, যা তোমাদেরকে জিনিসটা দেখতেও সুন্দর লাগে এবং পড়তেও যত আনন্দ বোধ হয়। ওকে, এখন তাহলে চিন্তা করো যে তোমাদের নিয়ে আমরা আরো অনেক বেশি প্ল্যান করছি, তোমাদের এটাকে বেস্ট একটা কোয়ালিটিতে নেওয়া যেন যায় সেইগুলো নিয়ে আমরা প্ল্যান করছি। সো তোমাদেরকে আমরা হাতে হাতে ধরায় দিব। তোমাদের কিন্তু একটা কথা তোমাদেরকে শেয়ার করি, কারণ তোমরা এখন থেকে এই কোর্সটার সাথে তোমরা জড়িত, পুরোপুরি তোমরা সবাই পেমেন্ট করে ঢুকছো, তার মানে পুরোপুরি তোমরা কোর্সটা পুরোপুরি চালাবা। এখন প্রশ্ন, এই কোর্সটা কতদিন রান হতে পারে। তোমরা কিন্তু আসলেই যে 100 উপরে স্টুডেন্ট কিন্তু এই কোর্সটাতে জয়েন করছো, কিন্তু তোমরা কিন্তু আসলে জানো না যে এই কোর্সটা কতদিন চলবে, অরিজিনালি জানো না, তোমাদের কতটুকু পড়ানো হবে সেটাও কিন্তু তোমরা ক্লিয়ার না। সো আমি পুরোটা নিয়ে আসলে আজকে প্রথমে আলোচনা করব। ওকে, দেখো যে তোমাদেরকে দেওয়া হবে, কি প্রোভাইড করা হবে, এই জিনিসগুলো প্রোভাইড করা হবে এবং এর সাথে তোমাদেরকে আরো যদি কিছু প্রোভাইড করার দরকার হয়, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়, আই থিঙ্ক সেটা আমি পরবর্তীতে দিব। এবং তোমাদের যেটা আরো একটা জিনিস করা হবে, যে তোমাদেরকে ক্লাসগুলা, আমি প্রথমে ক্লাসগুলা স্লাইডের উপরে নিব, নেওয়ার পরে ক্লাস শেষে প্রতিটা দিন ক্লাস শেষে প্রথম ক্লাসের পরে আজকে আমি একটা কুইজ নিব। ক্লাস শেষে একটা কুইজ হবে, কুইজ। সো ক্লাস শেষে একটা কুইজ তোমরা পাবা, ক্লাস শেষে একটা কুইজ পাবা। এখন একটা প্রশ্ন, যে এইটা হচ্ছে প্রথম ক্লাসের জন্য, আজকের ক্লাসের শেষে একটা কুইজ পাবা এবং প্রতিটা ক্লাসের শেষেই কুইজ দেওয়া হতে পারে অথবা ক্লাসের প্রথমেও কুইজটা নেওয়া হতে পারে, সেটা ডিপেন্ড। কারণ আজকের ক্লাসের এর আগে তোমরা কিছু পড়ো নাই, তার জন্য আজকের ক্লাসের প্রথমে আমি কুইজটা দিয়ে স্টার্ট করবো না। আমরা কুইজটা দিয়ে যদি স্টার্ট করি তাহলে দেখা যাবে যে ক্লাসের প্রথমে একটা জমজমাট একটা ভাব থাকবে নিজেদের মধ্যে, আমি এটা পারছি, আগের ক্লাসের রিভিউটা থাকবে, আগের ক্লাসের পড়াটা তোমরা রিব্যাক দিতে পারবা। এই জিনিসটাই প্রথমে করো এবং ওই ক্লাসটা শেষ করার পরে তুমি কতটুকু বুঝছো সেটার উপরে কোশ্চেন আমি হচ্ছে জাস্ট কোশ্চেন দিব কিছু, সেই কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে। তার মানে লাস্টে তোমাদেরকে একটা এক্সাম টাইপের হবে, শর্ট এক্সাম। সো প্রথমে একটা কুইজ সেশন হবে, লাস্টে তোমাদেরকে একটা শর্ট এক্সাম টাইপের হবে। সো পড়ানোর স্টাইলটা এরকম হবে। তাহলে বুঝতে পারতাছো তোমরা যে ক্লাসগুলো আসলে পাচ্ছ সেগুলো হাই স্ট্যান্ডার্ড ক্লাস টাইপের হবে।
ওকে, তোমরা যারা আছো তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং তোমরা কমেন্টে আচ্ছা তোমাদের ওরকম কোনো কমেন্ট নাই যে কমেন্টটা আসলে তোমরা কমেন্টে ওরকম কিছু বলো নাই। আর একটা কথা বলি, তোমাদের হয়তোবা কারো নেট স্লো আসো, যাদের নেট স্লো আসো লাইভে যদি তোমাদের স্লো থাকে আই থিঙ্ক জুমে তো আরো বেশি প্রবলেম করতো। আর আরেকটা কথা কি, জুমে আমরা রেকর্ডিং জুমে যে প্রবলেমটা হতো, আমাদের স্টুডেন্ট প্রায় 100+, জুমে 40 মিনিটের উপর আমরা অ্যাক্সেস করতে পারতাম না, কারণ প্রিমিয়াম ভার্সন আমি এখন নিতে পারতাছি না অলরেডি। কারণ তোমরা বুঝতেছো তোমাদের কাছে জাস্ট মেটেরিয়াল কস্টটা নেওয়া হচ্ছে, জাস্ট মেটেরিয়াল কস্ট। আমি তারপরে বেস্ট একটা সার্ভিস তোমাদের দেওয়া ট্রাই করি। তোমরা নিজেরাই বিলিভ করে দেখো, আমাদের পড়ানোর স্টাইলটা একবার চিন্তা করে দেখো, নিজেরা একবার অ্যানালাইসিস করে দেখো। বাংলাদেশে হাজার হাজার কোর্স আছে, অনলাইন ফিউজ কোর্স, তুমি জাস্ট একবার চিন্তা করে দেখো এরকম পড়ানোর স্টাইল। এখন আমি যেটা বলবো সেটা শুনলে আরো বেশি অবাক হবা তোমরা। এখন একটা কথা বলবো সেটা শুনলে আরো বেশি অবাক হবা। তোমাদের ক্লাস বলছিলাম কয়টা? 30+। হিসাব করো, আমি এক মাসে ক্লাস নিব 8টা, এক মাসে ক্লাস নিব 8টা, পরবর্তী মাসে আমি ক্লাস নিব কয়টা? 8টা। 2 মাসে কয়টা ক্লাস হবে? 16টা। তাহলে আমাদের এইচএসসি পরীক্ষা কবে? এইচএসসি পরীক্ষা কবে হইতে পারে? আমি জুলাই আগস্টের কথা ধরে নিলাম, জুলাই সো জুলাই আমরা টার্গেট হচ্ছে আমাদের ঈদের আগে কোর্সটা কমপ্লিট করা। আমি টার্গেট নিয়েছি 3 মাসে কোর্সটা কমপ্লিট করব। 3 মান্থ কোর্সটা মিনিমাম 3 মান্থ চলবে। কোর্সটা 2 মাস না, এর থেকে বেশি চলবে। দরকার হলে আমি লাস্টে তোমাদের পরীক্ষা ইনক্লুড করব অনেক বেশি। এবং তোমাদের যে ক্লাসগুলো হবে, এখানে 30টা ক্লাস কতগুলো হবে দ্যাটস নট, এটা ম্যাটার করবে না। ক্লাসের কোয়ান্টিটি কতটুকু হবে সেটা, তোমরা কতটুকু সিলেবাস কমপ্লিট করতে পারবা। কারণ 2টা ক্লাসের মধ্যে আমি দেখা যাইতেছে যে ম্যাক্সিমাম তোমার হচ্ছে এই উপসর্গ 2টা বা 3টে ক্লাসে শেষ করে দিতে পারি। এরকম করে প্রতিটা পার্ট যদি শেষ করে আমাদের ক্লাস সংখ্যা যদি 3 মাসের মধ্যে না হয়, আমি পরবর্তীতে 8টার জায়গায় আমি ক্লাস 10টা নিব। তোমাদের 10টা ক্লাস নিব, 10টার জায়গায় দরকার হলে 12টাও ক্লাস নিব, দরকার হলে 12টা পর্যন্ত আমি ক্লাস নিব। বুঝছো? তাহলে 3 মাসে আমরা 30+ ক্লাসও যাইতে পারে, শুধু ক্লাস সংখ্যা, পরীক্ষা সংখ্যা বাদ। সো এটা বুঝতে পারতেছি, এতগুলো ক্লাস মানে তুমি বাংলা ব্যাকরণ পুরোপুরি শেষ করে দিতে পারবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এবং তোমাদের রিভিউ ক্লাস নেওয়ার জন্য আমি ছোট ছোট ভিডিও তোমাদের দিব। আরেকটা জিনিস হবে, তোমাদের যে টপিকগুলো বেশি সমস্যা করে ওই টপিকের আমি ইউটিউব ভিডিও দিব তোমাদেরকে। যে টপিকে বেশি সমস্যা করে ওই টপিকে আমি ইউটিউব ভিডিও দিব, যে ভিডিওগুলো প্রাইভেট করা থাকতে পারে, পরবর্তীতে আমি ভিডিওগুলো প্রাইভেট করে দিতে পারি। সো ইউটিউব ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাহলে তোমরা এই কোর্সের সাথে কি কি জিনিস পাচ্ছ একবার চিন্তা করো। ফার্স্ট অফ অল, তোমরা 70 জন আসো, 71 জন আসো লাইভে, তোমরা এই কোর্সের সাথে কি কি জিনিস পাচ্ছ? স্লাইড, কোশ্চেন পেপার, পুরোপুরি বই লাগবে না পড়তে, পুরো এখানে সব পাবা। যতটুকু দেওয়া যায়, আমরা যতটুকু পারি আমাদের পক্ষে সম্ভব ততটুকু আমরা দিতে চাইতেছি। মাত্র 200 টাকার কোর্সে আমরা চাইতেছি তোমাদেরকে যে ইনস্ট্রুমেন্ট দিব সেই ইনস্ট্রুমেন্টই 1000 টাকার উপরের হবে। যে ইনস্ট্রুমেন্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করব, আমার এখানে যে আমি কথা বলবো সব ফ্রি, মানে জাস্ট বেকার খাটা, মনে রাখবা। কিন্তু তোমাদের যে ইনস্ট্রুমেন্ট দিব সেই ইনস্ট্রুমেন্টের কস্টই 1000 টাকার উপরে আসবে এক একজনের। সো তাহলে বুঝতে পারতাছো, স্লাইড দেওয়ার পরে আমরা কোশ্চেন পেপার তৈরি করব, সেটাকে ডিজিটাল অ্যানালাইসিস যদি ডিজিটালি করতে পারি সেটা ডিজিটালি করার ট্রাই করতেছি আমরা। তারপরে তোমাদেরকে কুইজ সেশনের জন্য আমরা প্রতিটা টপিক শেষ করার পরে এক সেট করে প্রশ্ন তোমাদেরকে সাবমিট করব। সেই প্রশ্নের উপরে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার আমরা ট্রাই করব। আমরা চাচ্ছি বেটার একটা জিনিস আরো এখানে ইনক্লুড হইতে পারে। সো এরপরে তোমাদের প্রতিটা ক্লাসের সিস্টেম হবে এরকম, প্রথমে আমি আসবো, আসার পরে 1-2টা আগের ক্লাসে রিভিউ দেবো, আগের ক্লাসে কি পড়াইছিলাম এটা নিয়ে 5 মিনিট কথা বলবো, দেন ওখান থেকে 1-2টা কুইজ করব, প্রশ্ন ধরবো, প্রশ্নের অ্যান্সার দিতে হবে। দেন তারপরে আমি আসবো হচ্ছে মেইন পড়াবো। পড়ানোর শেষে ওই যে পড়াইলাম আমি সারাদিন, মেইন কথা হয়েছে তোমার লাইভে পড়াইলাম, ওইটার উপরে তোমাদেরকে আমি প্রশ্ন করব। সো এইটা হচ্ছে আমার পড়ানোর স্টাইল। আর এটা হচ্ছে তোমাদের দেওয়া হবে, যে মেটেরিয়ালস গুলো দেওয়া হবে সেগুলা। এবং লাস্টে তোমাদের ক্লাস সংখ্যা 3 মাসে কনভার্ট হয়ে গেল। 2 মাসের কোর্স 3 মাসে কনভার্ট হয়ে গেল। 3 মাস পর্যন্ত আমি এরকম পড়াবো, আমি নিজে ফ্রি পড়াবো 3 মাস তোমাদেরকে। সব মেটেরিয়াল কস্ট নিব আমরা। তার মানে কোর্সটা 2 মাস 200 টাকায় তোমরা এত কিছু পাচ্ছ। সো তাহলে বুঝতে পারতেছো, অনেকেই মনে করছো যে হয়তো লাইভ ভিডিও দিয়ে পড়ানো হবে, করানো হবে, এখন ইউটিউব ভিডিও দিয়ে পড়ানো হবে, অনেকে অনেক কিছু মনে করছো। সো আমি চাচ্ছি আরেকটা কথা কি, তোমাদের ক্লাসগুলো যদি লাইভে নেওয়া হয় তোমাদের একটা লাভ আছে। লাইভে নিলে আমি তো তোমাদের কোশ্চেনগুলো সবসময় পড়বো, আমার কাছে আরেকটা ফোন থাকবে, আমি সব কিছু পড়বো। আচ্ছা, নোটের যে বিষয়টা বলছো তোমরা কমেন্টে সব জানাও। আজকে প্রথম ক্লাস, গল্প করবো আমরা। প্রথম দিন পড়ালেখা ভালো লাগে না, বুঝছো? প্রথম দিন গল্প করবো। আচ্ছা দেখো,
ভাইয়া ক্লাস শেষে নোট দিয়েন প্লিজ। শবনম, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে যে ক্লাসটা পড়ানো হইলো সেই ক্লাসটা তোমরা একজন তোমাদের মধ্য থেকে আমি দায়িত্ব দিব নেক্সট ক্লাসে আমি বোর্ডে যা লিখবো আসলে আমি স্লাইডের গুলাই পড়াবো, স্লাইডে যা দিব ওইগুলাই পড়াবো। কারণ আছে ওই যা আমি এখন যদি বোর্ড থেকে অন্য কিছু এক্সট্রা বেশি পড়াবো না, বাট এক্সট্রা আমি কথার মাধ্যমে বুঝাবো, স্লাইডগুলো আমি কথা দিয়ে বুঝাবো এবং বোর্ডে এক্সট্রা লিখে লিখে বুঝাবো। তার মানে তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট মেরে রাখতে পারো, তোমাদের মধ্য থেকে একজনকে আমি দিব যে এগুলো স্ক্রিনশট মেরে এখান থেকে নোট নিবে, ক্লাস নোট। এবং ক্লাস করার পর আমি যদি হ্যান্ড নোট বানাইতে পারি, আসলে স্লাইড বানানো হচ্ছে আমার হ্যান্ড নোট স্লাইড হচ্ছে, আমি হ্যান্ড নোটগুলো আগে বানাই ওইটাই স্লাইড বানাচ্ছি। আমি হ্যান্ড নোট প্রোভাইড করা থেকে স্লাইড প্রোভাইড করাটা আই থিঙ্ক তোমাদের জন্য বেটার হবে। ওকে, সো এই জিনিসটা করা হবে। আর হচ্ছে ক্লাস শুরু করেন এখন। জি ভাইয়া চিল আজকে, জি ভাইয়া সিস্টেমটি বুঝতে পেরেছি, আজকে ক্লাসটি শুরু করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা তো শুরু করবো, সেটা তো সমস্যা নাই। সো এই হচ্ছে বিষয়গুলো ছিল। এখন হচ্ছে আমরা ক্লাসের টপিকে যাই যে আজকে কি কি পড়ানো হবে। ওকে, স্লাইড 1 এ তোমরা যে জিনিসটা পাইছো সেই জিনিসটা নিয়ে স্টার্ট করব। তোমরা যে জিনিসগুলো পাইছো সেটা। এখন হচ্ছে প্রথম প্রশ্ন, উপসর্গ। আমরা আলোচনা করতেছি উপসর্গ নিয়ে। আচ্ছা ইংলিশে একটা জিনিস আমরা পড়ছি সাফিক্স এন্ড প্রিফিক্স, প্রিফিক্স পড়ছি আমরা। সো ওই যে জিনিসটা আসতেছে কি, যে কোনো একটা ওয়ার্ডের পূর্বে কোনো কিছু বসিয়ে যেটার কোনো মিনিংলেস, কোনো একটা তোমার ধরো একটা অংশ, জাস্ট ওয়ার্ডের একটা অংশ যেটা মিনিংলেস, বসায় কোনো একটা ওয়ার্ডকে পরিপূর্ণ করা বা ওয়ার্ডের অর্থটা চেঞ্জ করা বা ওয়ার্ডের অর্থের সম্প্রসারণ মানে ইনক্রিজ করা বা ডিক্রিজ করা, এই জিনিস আমরা ইংলিশে পড়ছি ছোট ক্লাস থেকে। 10 ক্লাস 9 10 ইংলিশে মোটামুটি আমাদের এই জিনিসগুলো পড়া হয়েছে। সো এখন যে 9 10 এ মেবি সাফিক্স প্রিফিক্স 9 10 ইনক্লুড করা, 9 10 এটা ছিল, ইন্টারও হয়তো বা পড়ছো, 9 10 মেবি এরকম নাম শুনছি আমরা। আচ্ছা যদি ওই জিনিসটা আমরা একটু আগে মানে এর আগে পড়ে থাকি, এর আগে জানি কোনো জায়গা থেকে, তাহলে বাংলায় উপসর্গ নিয়ে ভয় কেন আমাদের? প্রশ্ন হচ্ছে এটা। সো উপসর্গ যেটা, দেখো উপ মানে কি, আমরা বলি উপবন, উপবন যেটা বন, উপবন, উপসাগর, সেইগুলো বোঝাই আমরা। তাহলে উপ জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? পূর্ব। তার মানে উপ বলতে কি বোঝাচ্ছে? আসলে পূর্ব বোঝাচ্ছে। এবং উপটা কিন্তু আসলে যে কোনো বড় কিছুকে মেইনটেইন করে না, আমরা ছোট জিনিসকে মেইনটেইন করি। যেরকম সাগর এন্ড উপসাগর, দুইটা ডিফারেন্স যদি করতে চাও, উপটা উপসাগর যখন বলবা এটা কিন্তু সাগর কিন্তু বিশাল, বাট উপসাগরটা কিন্তু ছোট। তার মানে উপ যে জিনিসটা মেইনটেইন করতেছে সেটা কিন্তু ছোট কোনো অংশটাকে মেইনটেইন করতেছে। তার মানে পূর্বে কোনো ছোট অংশ বুঝিয়ে, তার মানে পূর্বে কোনো ছোট অংশ যদি বসে তোমার যদি কোনো একটা শব্দাংশ বা কোনো একটা ভাবের মানে শব্দাংশের যদি মানে শব্দাংশে বসে শব্দাংশের ভাবের যদি পরিবর্তন করতে পারে, বা যদি নতুন কোনো শব্দ গঠন করতে পারে, বা অর্থের যদি পরিবর্তন করতে পারে, অথবা অর্থের সম্প্রসারণ করতে পারে, অথবা অর্থের সংকোচন করতে পারে, তাহলে সেটাই হবে উপসর্গ। তাহলে একটা জিনিস আমি এখানে বুঝতে পারতেছি যে উপসর্গ হচ্ছে এমন একটা জিনিস যার কিন্তু কোনো তোমার, আচ্ছা একটা মিনিট ওয়েট, আমি একটু লাইভটাতে এই ফোনটাতে কেটে গেছে, তাহলে বুঝতে পারো তোমরা কোনো কোশ্চেন করতেছো কিনা। আচ্ছা ওকে 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 ওকে, তাহলে এখন পরে আবার ফেরত আসে, আমি লাইভটা এখানে ওপেন করে রাখলাম। আচ্ছা তোমরা প্রশ্ন করলে আমি সাথে সাথে দেখবো, 1 মিনিট পর বা 2 মিনিট পর পর আমি দেখবো। আচ্ছা আমি যে পড়ানোর বিষয় বলতেছিলাম, তাহলে উপসর্গের ডেফিনেশনে প্রথমে আমি কয়েকটা জিনিসে চলে আসবে। আমার ডেফিনেশন করতে গেলে আমার কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে, আমার বৈশিষ্ট্যগুলোকে তোমাকে বুঝাইতে হবে, ওইটাই আমার ডেফিনেশন হবে। তাহলে উপসর্গের ডেফিনেশন করার জন্য প্রথমে আমি যে জিনিসটা আনবো, যে উপসর্গ হচ্ছে এমন একটা জিনিস, আমি আসলাম এমন একটা জিনিস বা এমন একটা তোমার জাস্ট হচ্ছে তুমি মনে রাখবা যে এমন একটা শব্দাংশ যেটার কিন্তু আসলে বা শব্দের তোমার আসলে মূল কিন্তু মূলের সাথে কিন্তু এটা বসতেছে। যে কোনো একটা শব্দ মূলের সাথে কিন্তু এই জিনিসটা বসাচ্ছ, বা একটা পুরোপুরি শব্দের সাথে বসাচ্ছ, অথবা একটা শব্দাংশের সাথে বসাচ্ছ, এটা কিন্তু একটা শব্দাংশ, শব্দের একটা অংশ। এই যে কিন্তু এই শব্দাংশের কিন্তু কোনো অর্থ নেই, কোনো উপসর্গের তুমি অর্থ দেখাইতে পারবা না। যদি কোনো উপসর্গের অর্থ দেখাইতে পারতা তাহলে একটা প্রশ্ন বাংলা ব্যাকরণে কখনোই আসতো না, যে প্রশ্নটা আমার চলে আসবে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটা কেনই বা আসবে, এই প্রশ্নটাতে আমি যাব। তাহলে আমি উপসর্গের ডেফিনেশন আগে আসি। উপসর্গের ডেফিনেশনটা কি ছিল? যে উপসর্গ হচ্ছে এমন একটা শব্দাংশ যেটা কি হবে, কোনো একটা শব্দাংশ বা কোনো একটা শব্দ বা কোনো একটা মানে শব্দমূল যার পূর্বে বসে ওইটার কি করবে, ওই শব্দটার অর্থের পরিবর্তন করতে পারবে, অথবা ওই শব্দটার আমরা কি পাইলাম, অর্থের পরিবর্তন। তাহলে অর্থের পরিবর্তন,
সম্প্রসারণ, সম্প্রসারণ, পূর্ণতা, পূর্ণতা, তাহলে সম্প্রসারণ, পূর্ণতা, নতুন ভাব, নতুন ভাব, নতুন ভাব, আর সংকোচন, সংকোচন। তার মানে আমরা কয়েকটা জিনিস পাইলাম, অর্থের পরিবর্তন পাইলাম, পরিবর্তনের মধ্যে পাইলাম হচ্ছে কত ধরনের পরিবর্তন, আমরা 4 ধরনের পরিবর্তন পাইলাম। পরিবর্তন আমরা কত ধরনের পাইলাম? 4 ধরনের পরিবর্তন পাইলাম। 4 ধরনের পরিবর্তনের মধ্যে সম্প্রসারণ পাইলাম, পূর্ণতা পাইলাম, নতুন ভাব তৈরি পাইলাম এবং সংকোচন পাইলাম। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে 4টা ভাবকে ফুটিয়ে তুলবো। আমি কিন্তু এখনো উপসর্গের ডেফিনেশন আছি, আমি এখনো উপসর্গের ডেফিনেশন আছি। আচ্ছা, একটা এক্সাম্পলে যদি আমরা চলে আসি, দেখবো আসলে এই ডেফিনেশনটা কি অ্যাকসেপ্টেড কিনা। আচ্ছা, ধরো আমি বললাম যে সম্প্রসারণ, সো সম্প্রসারণ। আচ্ছা, আমি একটা যদি লিখি প্রো, প্রো, এটা একটা উপসর্গ, কারণ এটার কোনোদিনও তুমি বলতে পারবা না এইটার কিন্তু নিজস্ব কোনো মানে অর্থ আছে, নিজস্ব কোনো অর্থ আছে, এর কোনো নিজস্ব অর্থ নাই। সো এই প্রোটা কি আসলে একটা উপসর্গ। এই প্রোর সাথে যদি আমি ইউজ করে দিই ভাব, হয়ে গেল কি প্রভাব। প্রভাব, প্রভাব মানে আমরা বুঝাই কি বিশাল বিস্তার করা, তোমার এখানে অনেক প্রভাব, তোমার এখানে অনেক প্রভাব। তাহলে প্রভাব বলতে আমরা কি বোঝাই? প্রভাবের মিনিংটা আসলে কি আসে? প্রভাব বলতে বোঝায়, আচ্ছা ওকে ঠিক আছে, তোমরা কমেন্ট একটু জানাও যে আসলে লেখাগুলো বুঝতে পারতেছো কিনা এবং আমার কথা বুঝতে পারতেছো কিনা এবং পড়া বুঝতে পারতেছো কিনা। ওকে শোনো, প্রভাব, প্রভাব মানে আমরা কি বুঝাই? অনেক বেশি ভাব, প্রথমে ছিল ভাব, ভাব প্রভাব। ওকে ঠিক আছে, যখন প্রোটা অ্যাড হয়ে গেল তখন হয়ে গেল প্রভাব, অর্থের কি হয়ে গেল? আরো বেশি প্রসারণ হয়ে গেল অর্থের। আরো দেখো, অর্থটা চিন্তা করো, একটু ডিপলি চিন্তা করো। ভাব, প্রথমে ছিল ভাব, আমি ভাব নেই, ঠিক আছে, আই থিঙ্ক ভাব নেই, কিন্তু যখন আমি বললাম এবার বিশাল প্রভাব আছে, তখন জিনিসটা আসলে কি বোঝায়? অনেক বেশি, প্রথমে যে অবস্থায় ছিল ওর থেকে আরো বেশি সম্প্রসারণ হয়ে গেছে। তাহলে অর্থের সম্প্রসারণ করলো কে? প্রো। এই প্রোটা কি করলো? অর্থের সম্প্রসারণ করে দিল, অর্থের সম্প্রসারণ করে দিল, সেই জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করলাম। এই ভাবটাকে সম্প্রসারণ করে দিল কে? প্রো, তার জন্য হয়ে গেল প্রভাব। এবং যে শব্দটা হলো সেই শব্দটা বোঝাইতেছে অনেক বেশি সম্প্রসারণ। সো এর জন্য আমরা বলতে পারি উপসর্গ কি করলো? অর্থের সম্প্রসারণ করে। আমি একটা এক্সাম্পল দেখে ফেললাম। এইবার আসি আরেকটা এক্সাম্পলে, আসলে কি পূর্ণতা দান করে কিনা। আচ্ছা, আমরা যদি বলি যে ধরো এই গ্লাসটা পরিপূর্ণ, পানিতে পরিপূর্ণ, গ্লাসটা পানিতে পরিপূর্ণ। এখন গ্লাসটা পানিতে পরিপূর্ণ মানে আসলে কি বোঝায়? গ্লাসে ফুল ফিল আছে, মানে পুরো পানিতে ভর্তি। তার মানে আমি এখানে ইউজ করলাম কি পরিপূর্ণ, পূর্ণ। তার মানে আমি প্রথমে বললাম যে গ্লাসটা পানিতে পূর্ণ, এর থেকে আমি যদি ইউজ করি গ্লাসটা পানিতে পরিপূর্ণ, তখন দুইটার মধ্যে ডিফারেন্স কি? আমি যখন ইউজ করলাম গ্লাসটা পানিতে পরিপূর্ণ আর গ্লাসটা পানিতে পূর্ণ, আমি যখন ইউজ করলাম গ্লাসটা পানিতে পূর্ণ, তখন আসলে ভাবে মানে ভাবটা অত বেশি মানে পরিপূর্ণ বোঝাচ্ছে না, মানে পূর্ণতা পাচ্ছে না, ভাবের খুব বেশি পূর্ণতা পাচ্ছে না। কিন্তু আমি যখন বুঝাইলাম গ্লাসটা পানিতে পরিপূর্ণ, তখন জিনিসটা কিন্তু অনেক বেশি পূর্ণতা বোঝাচ্ছে। পূর্ণতা মানে ওটা মানে মানে পূর্ণ, অনেক বেশি পূর্ণ, এরকম করলে বুঝতে পারবা। একটু নিজের মধ্যে থিঙ্ক করো, তাহলে পুরোটা ক্লিয়ার আই থিঙ্ক। ওকে, এখন আসলে পূর্ণতা নিয়ে আমরা কথা বললাম। আচ্ছা, এইবার আসি নতুন ভাব তৈরি। নতুন ভাবকে আসলেই তৈরি করতে পারে কি না উপসর্গ। এখন আসবো নতুন ভাব নিয়ে। ও তো অনেক কথাই বললো, নতুন ভাব আসলে কি পারে কিনা আমি একটু দেখে আসি। আচ্ছা, আমরা যদি বলি ধরো হার, হার প্লাস আ, সো হার আমি ইউজ করলাম হার শব্দ। সো হার মানে আসলে কি বোঝাচ্ছে? এবং আমি যদি এর সাথে এর সামনে যদি একটা আ লাগাই দিই, তাহলে কি আসবে আমার? আহার, আহার। দেখো তো নতুন শব্দ হয়ে গেছে না, একটা যে হার আর আহার। এই হার আর আহার কি সেম? হার আর আহার কি সেম? হার যা মিন করে আহার কি সেম মিন করে? কখনোই সেম না। যদি সেম না মিন করে, তাহলে এই আটা কি করে দিল? হারটার অর্থের পরিপূর্ণ করে দিল। আটা এসে কি করলো? আইসা পুরো ড্যামাক খাটাই দিল, ভাই তুই আসোস থাক, কিন্তু আমি নিজের মতো করে এটা করে ফেলবো। ওয়েট, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখন কি ক্লিয়ার? আচ্ছা, এখন কি ক্লিয়ার নাকি আমাকে একটু কমেন্টে জানাও।
আচ্ছা এখন এখন একটু জানাও ক্লিয়ার কিনা। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে ক্লিয়ার। এখন ক্লিয়ার, ওকে ঠিক আছে, এখন ক্লিয়ার মোটামুটি। ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার। আই থিঙ্ক আমার মেবি ফোন আসছিল নাকি আমি বুঝলাম না। আই থিঙ্ক আমি এরপর থেকে নেট অফ করে, ফোন আসছিল মেবি ওই ফোনটায়। ওকে ঠিক আছে এখন ক্লিয়ার। এতটুকু এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দেখো, আমি এই যে তিনটা বলছি তিনটা বুঝছো কিনা, এই তিনটা বুঝছো কিনা ক্লিয়ার বলো কমেন্টে একটু জানাও। আমি যে তিনটা বলছি তিনটা বুঝছো কিনা কমেন্টে জানাও। আচ্ছা অল ক্লিয়ার পরে বলো, আর কমেন্টে জানাও যে এই তিনটা বুঝছো কিনা। অল ক্লিয়ার পরে বলো। আচ্ছা কমেন্টে জানাও যে এটা বুঝছো কিনা। নতুন ভাব এটা আবার বলেন, ওকে ঠিক আছে নতুন ভাব। আচ্ছা নতুন ভাব নেবে আবার বলবো। আচ্ছা চিন্তা করো, আমি একটা ওয়ার্ড শব্দ লিখলাম সেটা হচ্ছে হার, আমি একটা শব্দ লিখলাম সেটা হচ্ছে হার, আমি মুছে ফেলি, আমি আবার এখান থেকে শুরু করি। আমি একটা শব্দ লিখলাম সেটা হচ্ছে হার, হার, হার। এখন এই হারের সাথে যদি আমি এখন অ্যাড করে দিই আ, তাহলে কি আসে চিন্তা করো। একটা আমি আ যোগ করে দিলাম তাহলে হয়ে গেল আহার। তাহলে আমার প্রথমে ছিল কি, আমার প্রথমে ছিল হার, পরে আমি অ্যাড করে দিলাম আ, হয়ে গেল কি আহার। তাহলে এখন আমি এটাকে আবার একটু সুন্দর করে লিখি, একটু বড় করে। দেখো হার আমার ছিল হচ্ছে হার, হারের সাথে আমি যোগ করলাম হচ্ছে আ প্লাস হার। এখন আমি এটা করলে কি আসলো আহার, আহার। তার মানে দেখো এই হার এন্ড আহার এই দুইটা কি সেম শব্দ? হার এবং আহার এই দুইটা কি আসলে এই দুইটার অর্থটা কি সেম? অর্থের দিকে একটু তাকাও, এই দুইটার অর্থটা কি সেম? যদি এই দুইটার অর্থ সেম না হয়, আচ্ছা পরিপূর্ণতা আবার বোঝাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরিপূর্ণতা নিয়ে আমি আবার আলোচনা করবে এবং হচ্ছে তোমার হচ্ছে পূর্ণতা অর্থ নিয়ে আমি আবার, আচ্ছা পরিপূর্ণতা থেকে আমি আবার স্টার্ট করি। ওকে দেখো পূর্ণতা পাওয়া, শব্দ একটা অর্থের পূর্ণতা পাওয়া। তাহলে চিন্তা করো যে ধরো তুমি একটা আমি জিনিস লিখলাম, বললাম যে তোমার হচ্ছে তোমার একটা এক বাটি তোমার হচ্ছে পানি নিয়ে আসার কথা বললাম, তাহলে তুমি পুরোপুরি এক গ্লাস বা এক বাটি পুরোপুরি পানি নিয়ে আসলা। সো তোমাকে যে বলা হয়েছে তোমার এই গ্লাসে পানিটা হচ্ছে পূর্ণ, গ্লাসটা পানি দ্বারা পূর্ণ আমি বললাম। কিন্তু আমি যদি বলি এটাকেই, এই কথাটাকে একটু চেঞ্জ করে বলি গ্লাসটা পানি দ্বারা পরিপূর্ণ বা গ্লাসটা পানিতে পরিপূর্ণ। সো যখন আমি বললাম গ্লাসটা পানিতে পরিপূর্ণ, তখন দেখো শুনতে কেমন লাগলো, অর্থের কতটুকু পূর্ণতা পাইছে, অর্থের কিন্তু 100% পূর্ণতা পাইছে। কিন্তু আমি যখন বললাম গ্লাসটা পানিতে পূর্ণ, তখন কিন্তু অর্থের 100% পূর্ণতা পায় নাই, অর্থের কিন্তু যতটা শ্রুতি মধুর হয়েছে। দ্বিতীয়বার আমি যখন বললাম গ্লাসটা পানিতে পরিপূর্ণ, তখন কিন্তু আরো বেশি শ্রুতি মধুর হয়েছে। সো এই যে বিষয়টা ছিল, এই বিষয়টাকে বলা হচ্ছে তোমার অর্থের পূর্ণতা। তাহলে অর্থের পূর্ণতা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার তোমরা অর্থের পূর্ণতা নিয়ে। এবার আসি হচ্ছে অর্থের তোমার হচ্ছে পূর্ণতা হলো, এবার আসি অর্থের নতুন অর্থ সৃষ্টি। তার মানে অর্থের নতুনত্ব নিয়ে আসবে। এখন অর্থের নতুনত্ব নিয়ে আসা মানে কি, তোমাকে একটা শব্দ দেওয়া হয়েছে, ওই শব্দের পূর্বে একটা অর্থহীন একটা অংশ, একটা শব্দাংশ বসে এই পুরো অর্থটাকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে পাওয়ারটা দেখো একবার, ওর পাওয়ারটা দেখো। ওর কিন্তু অর্থ মানে প্রকাশ করার মতো ক্ষমতা নাই, ওর অর্থ মানে ওর কোনো অর্থই নাই, ওর অর্থ প্রকাশ করার ক্ষমতা নাই, কিন্তু ও আরেকজনের অর্থ চেঞ্জ করে দিতে পারে, ওর ক্ষমতাটা অনেক বেশি। তাহলে উপসর্গের আসলে ক্ষমতাটা যথেষ্ট বেশি, উপসর্গের ক্ষমতাটা সেইখানেই ফুটে তোলে উপসর্গের ক্ষমতাটা, যে ওর নতুন কিছু সৃষ্টি করার মতো ক্ষমতা এখন আছে। এটাই হচ্ছে দেখো হার। এই হার কিন্তু আসলে কি, হারের কিন্তু যে অর্থটা এবং আহারের এই অর্থ দুটোর মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেল। যখন হারের সাথে আ যুক্ত করে দিলা, হয়ে গেল হচ্ছে আহার, আহার। আর মানে তো আমরা জানি, আর আর মানে জানি, সো অর্থটা কিন্তু দুইটা ডিফারেন্স, দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। সো এই যে জিনিসটা তৈরি করতেছে, এটাকে বলা হচ্ছে কি নতুন অর্থ সৃষ্টি করা। ওকে এখন যদি আমরা আসি অর্থের সম্প্রসারণ নিয়ে কথা বললাম, এইবার আসবো অর্থের সংকোচন নিয়ে। লাস্টের যেটা, অর্থকে আমি ছোট করে দিব, আসলে দেখি অর্থকে ছোট করা সম্ভব কিনা, উপসর্গের এই পাওয়ারটাও আছে কিনা, লাস্টে আমরা দেখব। সো একটা আমি লিখি, ধরো ছায়া, ছায়া। আচ্ছা ছায়া, ছায়া মানে কি,
আমাদের ছায়া, এই কলমটা রাখলাম, এই কলমটার ছায়া। ওকে ওকে ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে বলবো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। আচ্ছা ছায়া লিখলাম আমি, কি ছায়া, ছায়া মানে আসলে কি বোঝায়? ধরো এই কলমটাকে রাখা হলো, এই মার্কারটাকে রাখা হলো, এই মার্কারটার একটা ছায়া পড়ছে এখানে, তাহলে এখন প্রশ্ন, এটা আমরা ছায়া বোঝাচ্ছি, এখন এই ছায়া যে অংশটা আছে এইটাকে যদি আমি আরেকটু ভাবে বলি, এর সামনে যদি একটা অংশ চলে আসে সেটা হচ্ছে আপ প্লাস ছায়া, ঠিক আছে? যদি আমি এটাকে বলি আপ প্লাস ছায়া মানে কি হয়ে গেল? আপ ছায়া। আপ ছায়া, আপ ছায়া মানে কি? ঝাপসা, এটা মানে কি? ঝাপসা, ঝাপসা। তার মানে ঝাপসা ছায়া পড়তেছে, তোমরা লাইভে যেটা হয় মাঝে মাঝে ঝাপসা হয়, তো এই জিনিসটা হচ্ছে। তার মানে প্রথমে ছায়াটা কি ছিল? অর্থের পূর্ণ ছিল ছায়ার মধ্যে, এবং অর্থের কি ছিল? পুরো প্রসারণ একটা অর্থ ছিল, কিন্তু সেটা যখন আপসা হয়ে গেল, অর্থের প্রসারণটা কি হয়ে গেল? কমে গেল। তার মানে অর্থটা যেরকম ছিল, সুন্দর ছিল, সে অর্থটাকে কি করে দিল? হালকা করে দিল, হালকা করে দিল। আপসাটা কি হয়ে গেল? আপটা যুক্ত হয়ে ওকে কি করলো? হালকা করলো, ওকে কি করলো? হালকা করে ফেললো। হালকা করা মানে এটা আসলে কি বোঝায়? সংকোচনকে বোঝায়। তাহলে এটা কি করলো? অর্থটাকে সংকোচন করে ফেললো, সংকোচন বা অর্থটাকে ছোট করে ফেললো। আপসায়া জিনিসটা দেখেই ইমাজিন করো, নিজের মধ্যে ইমাজিন করো, নিশ্চয় এটাই ঘটতেছে। এরকম যত উপসর্গ পাবা, যারা এরকম অর্থটাকে চেঞ্জ করতে পারবে, যারা এরকম অর্থটাকে সংকোচন করতে পারবে, তাহলে এই ভাবগুলোকে তুমি চিন্তা করলে তুমি বুঝতে পারবা যে এটা অর্থের সংকোচন করে, এটা অর্থের পূর্ণতা করে, এটা অর্থের সম্প্রসারণ করে, এইগুলো তোমরা বুঝতে পারবা। সো এই যে উপসর্গের বৈশিষ্ট্য থেকে যদি পরীক্ষায় একটা এমসিকিউ আসে, আই থিঙ্ক তোমাদের সেটা মিস হবে না। এখন এই উপসর্গের বৈশিষ্ট্য থেকে কোনো যদি এমসিকিউ আসে, কে কে পারবা না হাত তুলো, যে কে কে পারবা না। আমি একটু দেখবো যে কে কে পারবা না তোমরা এই টপিক থেকে। এইটুক থেকে যদি প্রশ্ন আসে, কে কে পারবা না হাত তুলো। আমি এরকম একজন পার্সনকে চাই যে পারবা না, দেখি কে পারবা না। আচ্ছা কেউ হাত তুলে না, ব্যাপার কি? ব্যাপার কি? তোমরা সবাই পারবা শিওর? আমি বুঝাতে সক্ষম হয়েছি তোমাদের সবাইকে? আই থিঙ্ক না। পারবো কেন? হাত তুলো যে পারবো না, হাত তুলো যে পারবো না, এরকম একজন হাত তুলো যে পারবো না। এখান থেকে যদি একটা এমসিকিউ আসে, যে যদি এরকম এমসিকিউ আসে, নিচের কোনটি উপসর্গ অর্থের সংকোচন ঘটাবে, নিচের কোনটি উপসর্গ অর্থের সম্প্রসারণ ঘটাবে, নিচের কোনটি উপসর্গ অর্থের পরিপূর্ণতা দান করবে, নিচের কোনটি উপসর্গ অর্থের নতুন মানে অর্থের মানে ই করবে, পরিবর্তন করবে, এই চারটা থেকে যদি কোনো এমসিকিউ আসে, কে কে পারবে না হাত তুলো। কে কে পারবে না? 68 জনের মধ্যে কে কে পারবে না হাত তুলো, দেখবো। ওকে ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই পারবা। এখন আসবো আমি এর পরবর্তী পার্ট নিয়ে। একটা প্রশ্ন পরীক্ষায় খুবই খুবই কমন প্রশ্ন, যে অর্থবাচকতা, অর্থদ্যোতকতা। আচ্ছা তাহলে এই নিয়ে একটু কথা বলি, যে একটা প্রশ্ন পরীক্ষায় খুব বেশি আসে, অর্থবাচকতা, অর্থদ্যোতকতা। সো এইটার মিনিংটা আসলে কি? এখন আমরা উপসর্গের ডেফিনেশনে এবং উপসর্গের বৈশিষ্ট্যতা আছে, এখন উপসর্গের ভিতরে ঢুকতে পারি নাই, এখনো ওকে নিয়েই কথা বলতেছি, এখনো ওর যে শাখা প্রশাখার দিকে যাইতেই পারি নাই। তাহলে বুঝতে পারতেছো যে বাংলা ব্যাকরণটা আসলে কত ডিপলি পড়া উচিত আমাদের, কত গভীর বাংলা ব্যাকরণটা, প্রতিটা ওয়ার্ডের কিন্তু হিউজ মিনিং জানতে হবে সেটা। আচ্ছা দেখো, যে অর্থবাচকতা মানে কি? আসলে স্বাধীনতা। অর্থবাচকতা মানে হচ্ছে স্বাধীনতা। আমার একটা স্বাধীনতা থাকবে, মানে আমার নিজের একটা স্বাধীনতা, আমার নিজের একটা অর্থ আছে, আমার নিজের একটা মানে আছে, আমার একটা নাম, আমার একটা নামের মানে আছে, আর এটাকে বলা হয় অর্থবাচকতা। আমার নিজের একটা অর্থ আছে, আমার নতুন একটা অর্থ আছে, আমার নিজের একটা অর্থ আছে। এরপর আছে অর্থদ্যোতকতা, এদেরকে বলা হয় পরজীবী। মানে আমার কিছু নাই, কিন্তু আমি অন্যটাকে চেঞ্জ করার ক্ষমতা আছে, আমি অন্যটাকে মডিফাই করার ক্ষমতা আছে। আমার মধ্যে কিছু নাই, কিন্তু আমি অন্যটাকে মডিফাই করতেছি। মানে আমি তোমাদের এরকম জিনিসটা বুঝাইতেছি, মানে পরজীবী, অন্যের উপর আমি অ্যাট্রাক্টেড, অন্যের উপরে আমি কি আকৃষ্ট, বা অন্যের উপরে আমি দাসত্ব করি। যেরকম ক্লাসে যেটা হয়, ফার্স্ট ভাই বইছে, ঠিক আছে, ফার্স্ট ভাই বইছে, এখানে প্রথম যে হচ্ছে ক্লাসের 1 নং, সে বইছে, তার পিছে দেখবা যে 4-5টা ফ্রেন্ডরা প্রতিদিন পরীক্ষার আগে, দোস্ত চল আজকে খাওয়াবো, দোস্ত চল আজকে খাওয়াবো, ওর পিছে যে কটা বইছে, ঠিক আছে, দোস্ত চল আজকে খাওয়াবো। এরা সব হচ্ছে এই অর্থদ্যোতকতা। আই থিঙ্ক তোমরা কেউ না,
কিন্তু এরা, বুঝছো, এরা সব হচ্ছে অর্থবোধকতার কোয়ালিটিতে পড়ে। আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো? এরকম কি আছে কেউ? কমেন্টে জানাও এরকম কেউ আছে কিনা, মানে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল আছে কে কে, সেটা জানাও যে কলেজের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল কে কে আছো। আর কে কে আছো তোমাদের এরকম ক্লাসে পরীক্ষার আগের রাত্রে, মানে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার পরে পরীক্ষা শেষ কইরা বলে দোস্ত চল খাওয়া বাসকে ধরে, ঠিক আছে, এই জিনিসটা। সো এই হলো অর্থবাচকতা এবং অর্থদ্যোতকতা। তার মানে এই যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল ছিল, ওর কিন্তু স্বাধীনতা ছিল, কারণ সব পারে, ওর নিজের মধ্যেই সব ছিল, এটাকেই বলা হয় অর্থবাচকতা। তার মানে ওর স্বাধীনতা আছে, ওর নিজের মধ্যে একটা অর্থ আছে, ওর নিজেরই অর্থ আছে, এটাকেই বলা হয় অর্থবাচকতা। তার মানে ওই নিজেই সব পারে। সো এই জিনিসটা কোনোদিনও ভুলবে না। আই থিঙ্ক তোমরা ফার্স্ট গার্ল আর হচ্ছে ব্যাক ড্যান্সার দিয়ে মনে রাখলে, বুঝছো, সবই ফার্স্ট বয় ফার্স্ট গার্ল। আই থিঙ্ক আমি ব্যাক ড্যান্সার কারণে ধরতেছি না, কারণ সবাই পারো, সবাই বুঝো। আচ্ছা কি ব্যাপার, হা হা তো বেড়ে গেল কেন? আচ্ছা সামিয়া জামান হা হা দিচ্ছ কেন? ওকে ঠিক আছে, আই থিঙ্ক সবাই কিন্তু ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, কেউ ব্যাক ড্যান্সার আমি ধরে নিলাম। তাহলে অর্থবাচকতা মানে আমরা বুঝে গেছি। আমি একই জিনিস বারবার রিপিট করি, কারণ এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসার একটা প্রবাবিলিটি আছে, বুঝছো, অনেক বেশি এটা পরীক্ষায় আসে। সো এই জিনিসটা যদি কোনোদিন মিস করছো, আজকের পর আই থিঙ্ক কোনোদিনও মিস করবে না, কারণ এইটা মাথায় আসবে যে দোস্ত আমি তো ব্যাক ড্যান্সার। আই থিঙ্ক তোমরা না, বাট অনেকে এরকম চিন্তা আছো, এখানে যারা আছো হা দিচ্ছ, অনেকে আছো ব্যাক ড্যান্সার, বুঝছো, কিন্তু আচ্ছা সো এই জন্য এটা মনে রাখতে পারবা তোমরা। ওকে, বাট এই যে কথাটা এখন আমরা দেখব উপসর্গের একটু চেক দিয়ে আসবো, আসলে কি এটা উপসর্গ মেইনটেইন করে কিনা, উপসর্গের মধ্যে এই জিনিসটা পাবো কিনা। ভাইয়া আরেকবার, আচ্ছা কোনটা আরেকবার বলবো? এই যে এটা নিয়ে এখন আমরা প্রমাণ দেখবো। প্রমাণ এখন আসবে, প্রমাণ এখন উপসর্গকে প্রমাণ করব যে আসলে কি এটা রাইট কিনা, উপসর্গের মধ্যে এই জিনিসটা আছে কিনা, উপসর্গ কি আসলে মানে ব্যাক ড্যান্সার নাকি আসলে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, এটা আমরা এখন প্রমাণ করব, ঠিক আছে। সো তোমাদের মধ্যে যারা ব্যাক ড্যান্সার আছে তারা কিন্তু ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবা। সো এরকম মানে চিন্তা ভাবনা করো না যে আমি কিছু পারবো না। সো কারণ দেখা যায় যে ম্যাক্সিমামই কিন্তু যারা পিছন দিককার স্টুডেন্ট থাকে তারাই কিন্তু আসলে লাইফে সবচেয়ে বেশি শাইন করে, বুঝছো। সেই জন্য আসলে এডুকেশন সেক্টরেও কিন্তু তারা অনেক বেশি শাইন করে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার আগের রাত্রে ওরা কিন্তু কুপায় পয়রা কিন্তু রেজাল্ট অনেক ভালো করে ফেলে। আর যারা হচ্ছে প্রথম দিকের কাতারে আছো তারা আরো বেশি ভালো করে ট্রাই করবে, কারণ কম্পিটিশনের যুগ তো, দেখা যায় তুমি যত বেশি কম্পিটিশন করে আগায় যেতে পারবা, তারা তত বেশি তুমি আর নিজেকে করতে পারবা। নিজে এই বাংলাদেশের মধ্যে তুমি একটা জায়গা তৈরি করাটা আসলে খুবই কঠিন, কারণ এখন হচ্ছে এডুকেশন সেক্টরটা অনেক হাই লেভেলে চলে গেছে, সবাই এখন পড়াশোনার দিকে। আর এখন ভার্সিটিতে বুঝোই তো যে অবস্থা, চান্স পাওয়াটা খুবই টাফ। যারা প্রথম দিকে আছো তারা আরো বেশি পড়ো, আর যারা পিছনের দিকে আছো তারা টেকনিক ইউজ করো এন্ড পড়াশোনা করো, টেকনিক ইউজ করে পড়াশোনা করো। শুধু পড়াশোনা করে পিছনের দিকে যারা আছো তারা পারবা না, কারণ তাদের অনেক উইক পয়েন্ট হয়ে গেছে, তারা টেকনিক ইউজ করে পড়ো। ওকে, এখন আসি প্রমাণ, দেখি প্রমাণটা হয় কিনা। আচ্ছা এর আগে একটু কমেন্ট পড়ে আসি। আচ্ছা তুমি মিডল বেঞ্চার, আচ্ছা ওকে ঠিক আছে, তুমি বেঞ্চের মিডলেই বসো আই থিঙ্ক মনে করলাম। দেখো আমি এখন প্রমাণে চলে আসবো, প্রমাণ দেখবে একটু, উপসর্গের প্রমাণ দেখে আসি উপসর্গ আসলে কি হয়। আমি উপসর্গের একটা অংশ নিলাম, ধরো প্রো নিয়ে আসলাম। সো এই প্রোর মধ্যে আসলে কি আছে আমি খোঁজার ট্রাই করতেছি। এখন প্রোর মধ্যে একটু দেখে আসি কি আছে। প্রোর মধ্যে আমি খুঁজতেছি, ভাই তোর মধ্যে কি আছে। প্রোর মধ্যে আমি দেখলাম যে এর কিন্তু কোনো অর্থ নাই, প্রোর কিন্তু কোনো অর্থ নাই। তার মানে আমি চলে আসলাম এখন অর্থবাচকতা। ওর মধ্যে কোনো স্বাধীনতা নাই, ও ফার্স্ট বয় হইতেই পারে না, ফার্স্ট গার্ল হইতেই পারে না, ওর তো কোনো অর্থই না, তো কিছু পড়ালেখাই করে নাই, ও কেমনে কি হইব, এটা হইতেই পারে না। যদি ও না এটা হয় তাহলে আমি প্রথম কথাটাই কাটা, ওর মধ্যে কোনো অর্থবাচকতা নেই, ওর কোনো অর্থই নেই। প্রো দিয়ে কি কিছু বোঝায়? প্রো আমরা সারাদিন ইউজ করি, প্রো এই যে সব ফোন বের হয়, এটা নোট 9 প্রো এই ওই সো এসব বের হয় সব প্রতিদিন, বাট প্রোর কিন্তু কোনো মিনিং আছে? প্রোর কিন্তু কোনো মিনিং আছে? প্রো এটা কিন্তু কোনো মিনিং নাই, বাংলায় কিন্তু এটা কিন্তু মিনিং নাই বাংলাতে। বাট আমরা কিন্তু অনেকে অনেক ভাবে প্রো ভাবি, ওই প্রো ভাবি, বাট ওইটাকে ভাইবো না। যে অনেকে যে গেমে যারা ভালো পারে তাদেরকে প্রো ভাবে, ছোটা না। বাংলায় যে ওয়ার্ডটা এখানে আমি লিখলাম প্রো, এর কিন্তু কোনো মিনিং নাই। অ্যাজ এ পয়েন্ট এটাকে ক্লিক করো, এটার যদি মিনিং না থাকে, এর কোনো স্বাধীনতা নাই, ওর যদি স্বাধীনতা না থাকে, এখন আমরা চেক দিব ওর কি অর্থদ্যোতকতা আছে, এটা চেক দিব। ওকে, আমি নিয়ে আসলাম ভাত। ভাত মানে কি?
এই যে আমরা খাই যেটা সেটা ভাত। সো ভাত হয়ে গেল কি প্রভাত, এখানে কি প্রভাত আর এখানে কি ভাত, দুইটার মিনিং করো। প্রভাত মানে কি সকাল, সকালে উঠি, সকালে সকাল, আর এই ভাত মানে কি খাবার যে ভাত। সো দুইটার মিনিং কি আলাদা, তার মানে নতুন শব্দ তৈরি করে ফেলছে, অর্থের নতুন ভাবে কম্পেয়ার করে ফেলছে, পরিপূর্ণ করে ফেলছে, অর্থ পুরো চেঞ্জ করে দিছে। তাহলে ওর কোনো ক্ষমতা ছিল না, কিন্তু ওর এমন ক্ষমতা আছে যে ক্ষমতা একজনকে পুরো মডিফাই করে দিতে পারে। একজনের উপরে এমন ভাবে ও দাসত্ব করছে, করে ও নতুন নতুন করে ওকে একবার পুরো আন্ডার নিয়ে ফেলছে। এটাকে বলা হচ্ছে অর্থদত্তকতা। এমন একটা পরজীবীও, এমন একটা পরজীবী যে পুরোপুরি ওকে ব্যালেন্সিং পয়েন্টে নিয়ে সরাই নিয়ে নতুন কিছু বানায় ফেলছে। সো এই জিনিসটাই তুমি অ্যান্সার করবা পরীক্ষা একটু গুছায়, তাহলে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় না, আই থিঙ্ক কোনোদিনও ভুলবা না এই জিনিসটা মাথায় ঢুকাইতে পারলে, যে উপসর্গের অর্থ বাচকতা নেই, অর্থদত্তকতা আছে। কেন বাচকতা মানে কি, দত্তকতা মানে কি, এবং অ্যাপ্লাই করে এক্সাম্পলে দেখাই দিবা, দ্যাটস ইট। এখানে যদি 5 মার্ক থাকে, একটা মার্কও তোমাদের কাটবে না যদি এই জিনিসটা তুমি গুছায় লিখতে পারো, একটা মার্কও কাটবে না এখান থেকে। সো এই হচ্ছে আমাদের উপসর্গের প্রমাণ। প্রমাণ পাইছি, প্রমাণে পাইলাম কি নাই কাটা, দ্যাটস ইট, আছে এটা শেষ প্রমাণ। সো এইটা হচ্ছে আমাদের উপসর্গের এই প্রশ্নটা সলভ। ওকে, তোমরা যে গুছায় এটা লিখে ফেললো তাইলে হবে। আর এটা সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, সবাই বুঝতে পারছো কিনা। আমি এখন কমেন্টে দেখবো তোমরা কে কে বুঝতে পারছো এই পর্যন্ত। ওকে ওকে, কমেন্টে জানাও যে এই পর্যন্ত কে কে বুঝতে পারছো, কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের। কই প্রশ্ন করো যে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ওকে বুঝছি ভাইয়া, ভাইয়া বুঝছি। এ পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে সব বুঝতে পারছো কিনা, ক্লিয়ার বলো। এখন যাব আমি উপসর্গের মাথা, আমাদের মাথা বের করে ফেলছি, ডেফিনেশন এন্ড আমার বৈশিষ্ট্যটা শেষ। তার মানে উপসর্গে একটা গাছ ছিল বা সামথিং এলস ছিল, ধর এইটার আমরা কি করছি, জাস্ট এটা ধরে ফেলছি, এটা একটা গাছ বা সামথিং, এটা তো গাছ হয় না, মানুষের মতো হয়েছে, বাট এরকম একটা জিনিস, এটা বুঝছি। কিন্তু এর যে শাখা পোশাকাগুলো আছে, ওই শাখা পোশাকাগুলো আমরা এখন চলে যাব, ওর শাখা পোশাকায় চলে যাব। আজকে টার্গেট করব ঢালগুলা খোঁজা। তার মানে আমরা গাছটা আইডেন্টিফাই করে ফেলছি, এখন যেমন আমরা ঢালগুলা খোঁজা। ঢাল আসলে কয়টা? উপসর্গের মেইন যে ব্রাঞ্চ সেটা হচ্ছে 3টা, ওর ঢাল হচ্ছে মেইন 3টা। তার মানে এই গাছটার আমরা চলে আসছি, এখন যাবো ঢাল, 3টা ঢালে চলে যাব। ওর হচ্ছে 3টা বড় বড় ঢাল আছে। এখন এই গাছটা সম্পর্কে আইডিয়া জানছি, এখন ঢাল 3টাতে যাব। 3টা ঢালের মধ্যে 1 নাম্বারটাকে বলা হয় বাংলা, 2 নাম্বারটাকে বলা হয় এটাকে বলা হয় খাঁটি বাংলা বা বাংলা। 2 নাম্বার যে ঢালটা আছে সেটাকে বলা হয় তৎসম, আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে বিদেশি। তাহলে 3টা ঢালের মধ্যে অনেক 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 পাতা আছে, ওই পাতাতে যাব আমরা সবার লাস্টে। এর আগে যাব আমরা ঢাল সম্পর্কে চলে যাচ্ছি। প্রথমে গাছকে আইডেন্টিফাই করছি, গাছ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আই থিঙ্ক। এখন আমরা যাচ্ছি ঢালের পরে যাব পাতাতে। ওকে, ঢাল সম্পর্কে এখন আইডিয়া নিই একটু। আচ্ছা, আমি একটা গল্প করি। ধরো আমাদের যারা আগে আমাদের যে তোমার সুলতান শাসন আমল বলো, বা এই যে শাসন আমলগুলোর ভিতরে ব্রিটিশরা কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণে রাজত্ব করছে। তার মানে আমাদের, এবং তার আগে অনেক আগে আমাদের বাংলা ভাষার ইতিহাস যখন তোমরা পড়ো তখন কিন্তু তৎসম জিনিসটা চলে আসে। তার মানে তৎসম থেকে ভাঙতে কিন্তু আমরা তদ্ভব এই যে অংশটা পাচ্ছি, এই তদ্ভব কিন্তু আমরা অনেক ইউজ করতেছি, অর্থ তৎসম কিন্তু আমরা ইউজ করতেছি। তার মানে এইগুলা কিন্তু তৎসম থেকে আসে। তৎসম আবার একবারে পুরো যে তৎসম ওয়ার্ডটা আছে বা শব্দটা আছে, ওই শব্দটাও কিন্তু আমরা বাংলা ভাষায় ইউজ করি। তার মানে এই তৎসমটা আসলে কোথা থেকে আসলো? পুরো অনেক প্রাচীন কাল থেকে আমাদের বাংলা ভাষার যে তোমার মডিফাইড সিস্টেম, ওই সিস্টেম থেকে কিন্তু তৎসম পুরোপুরি হুবহু কিন্তু আমাদের ভাষাতে চলে আসছে। যদি আমাদের ভাষাতে আসে তৎসম, তাহলে উপসর্গের মধ্যে কেন তৎসম আসবে না? প্রশ্ন হচ্ছে এইটা, কেন উপসর্গ তৎসমতে আসলো? এই ঢালটা কেন গজাইলো? এইটাই হচ্ছে মেইন কারণ এই উপসর্গটা পুরোপুরি মডিফাই আমাদের ভাষায় আসছে, আর ভাষাটা নিয়েই তো, ভাষার যে শব্দগুলো আছে ওই শব্দ নিয়ে ভিতরেই তো এই জিনিসটা আছে উপসর্গ। তাহলে এটাই সেই জন্য আমাদেরকে বলা হয় তৎসম শব্দ।
এরপর আসি বিদেশি শব্দ। আমাদের যে ব্রিটিশরা যে শাসন আমল করছে, ব্রিটিশদের ওই সময় দেখা যায় যে তোমার আরো অনেক অনেক দেশের অনেক লোকজন আমাদের এখানে শাসন করছে। পর্তুগিজ বলো, ওলন্দাজ, তারপরে তোমার হচ্ছে ওলন্দাজ আছে, তারপরে তোমার হচ্ছে আরো অনেক অনেক জায়গা থেকে কিন্তু আসছে, তারা কিন্তু এখানে বাণিজ্য করছে। ওরা যে কথাগুলো ইউজ করতে, বাঙালিদের মধ্যে একটা জিনিস আছে, বাঙালিরা হচ্ছে কম প্রচুর পরিমাণে করতে পারে, তোমার অনুকরণ করতে পারে। বাঙালিরা ওদের সাথে যখন মিশছে, ওদের ভাষাগুলা, ওদের শব্দগুলা ওরা কি করছে, মুখস্থ করে ফেলছে। ওদের যে ওয়ার্ড গুলো ছিল, অনেক ওয়ার্ড মুখস্থ করে ওরা বলা শুরু করছে। বলতে 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 আস্তে আস্তে এটা বাংলা ভাষার মধ্যে এটা ঢুকে গেছে। তো এখান থেকে আসলো আমরা যেরকম অনেক জিনিস ইউজ করি, আমরা কিন্তু আসলে জানিও না এটার মিনিং, এটা কি বাংলা মিনিংটা আসলে কি জানিও না। এরকম একটা বলতে পারবা কেউ যে আসলে এটা বাংলা মিনিং, এখানে 70 জনের মতো স্টুডেন্ট আছো, 70 জনের মধ্য থেকে এমনকি একটা ওয়ার্ড বলো যে ওয়ার্ডটা আমরা ইংলিশ ইউজ করি কিন্তু সেটা বাংলা মিনিং 70 জনের মধ্যে 60 জনই জানে না, এরকম বলো। দেখ কমেন্টে কে বলতে পারো, কমেন্টে কে বলতে পারো একটু দেখবো যে তোমরা 70 জন স্টুডেন্টের মধ্যে 60 জনই বলতে মানে পারবা না এরকম একটা ইংলিশ ওয়ার্ড বলবো যেটা বাংলা মিনিংটা আসলে কি বলো তো। চেয়ার, তুমি চেয়ারই বলবো, আমি জানতাম না তুমি। আচ্ছা বাকি যারা আছে তারা একটু বলো। টেবিল, চেয়ার, আচ্ছা ম্যাচ বক্স, বক্স ম্যাচ বক্স, এইটা গুড ছিল, ম্যাচ বক্স। সবাই টেবিল বলো, টেবিল টেবিল, সবাই টেবিল। ওকে নেক্সট, টেবিল ওয়ার্ড বক্স, কেদারা, বাথরুম। আচ্ছা তোমাদের আমি একটু পড়বো না আপাতত, ঠিক আছে তোমরা বলতে থাকো। ওকে এখন হচ্ছে আমরা এটা বুঝলাম। আর আমাদের খাঁটি বাংলা, আমাদের নিজস্ব কিছু শব্দ যেটা আমাদের নিজস্ব আইডেন্টিফাই করে, আমরা নিজেদেরকে প্রেজেন্ট করে, সেদেরকে বলা হয় বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। সো খাঁটি বাংলা শব্দ আছে। আচ্ছা অনেক জোরে কথা বলে আমার একটু গলায় প্রবলেম হচ্ছে, আমার অনেক ঠান্ডা লাগছে তো ক্লাসটা নিতে আমার একটু প্রবলেম হচ্ছে, জোরে কথা বলার জন্য গলা একটু ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে আমি একটু স্লো কথা বলবো, তোমরা শুনতে পাও কি একটু বললো আমার। এখন আমি আসবো একটা টেকনিকে, মনে রাখার কৌশল, ওইটা নিয়ে পুরোপুরি আলোচনা করব। আচ্ছা আমরা যদি এখন শাখাকে ভাগ করে ফেলি, আমরা শাখার মধ্যে পাইলাম বাংলা, বাংলা আর তৎসম 20। সো বাংলা 21, তৎসম 20। এবং বিদেশে আসলে অনেক আছে, বিদেশিকে তুমি বলতে পারবে না যে বিদেশে আসলে 20টা আছে, 25টা আছে, বিদেশে অনেক আছে, বুঝছো? কারণ এক একটা ভাষার এক একটা রকম ভাবে আসছে। তুমি যদি এখন ফার্সি খুঁজো, ফার্সিতে অনেক পাবা। ওকে দেখো, সো আমি আসলাম বাংলা এন্ড তৎসম, এই দুইটা আমি ভালোভাবে জানতে হবে, বুঝছো? সো বাংলা আসলো 21, তৎসম আসলো, বাংলা আসলো 21, তৎসম আসলো 20। ব্যাপার কি, ওরা আসলে বেশি কেন বাংলা? সো মনে রাখবা যে বাঙালিরা আসলে কথা বেশি বলে, বা তুমি মনে রাখতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি সেটা দিয়ে মনে রাখতে পারো আমাদের কি 21শে ফেব্রুয়ারি আমাদের কি, বলো 21শে ফেব্রুয়ারি আমাদের কি। আচ্ছা ওখান থেকে মনে রাখতে পারো 21শে ফেব্রুয়ারি থেকে মনে রাখতে পারো, অথবা বাঙালিরা বেশি কথা বলে, আই থিঙ্ক আমিও বেশি কথা বলি, সারাদিন কথা বলি তোমাদের সাথে, গ্রুপেও কথা বলি, আবার দেখা যেতে পার্সোনালিও তোমাদের ইনবক্সেও কথা বলি, আবার পড়ানোর সময় কথা বলি, সারাদিনই কথা বলি। ওকে ঠিক আছে, সো এইটা দেখে তুমি মনে রাখতে পারবা কোনটা 20 কোনটা 21। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে 20 21 গুলায় ফেলে আসলে কোনটা 20 কোনটা 21। ওকে এখন আসবো আমরা হচ্ছে মনে রাখার টেকনিক। তোমাদের যে ছন্দটা আমি পিডিএফে লিখে দিয়েছিলাম ওই ছন্দটাই আমি জাস্ট দেখাবো, ওই ছন্দটার মধ্যে যে খুঁজে কিভাবে বের করবা, খুঁজে কিভাবে বের করবা সেটা আমি ছন্দ থেকে বুঝাবো। ওকে আচ্ছা তাহলে ছন্দটা যদি একটু লিখি, আর চোখে রাম, আর চোখে রাম, চোখে রাম, আর চোখে রাম, অজ মূর্খ অঘারাম, অজ মূর্খ অঘারাম, অঘারাম। 4 লাইন করে লিখে আমি বুঝাবো। অজ মূর্খ অঘারাম, হা ভাতে পাতিহাস, হা ভাতে পাতিহাস, পাতিহাস, হা বাদে পাতে সামনে রেখে খুঁজে খুঁজে বের করবো কোনটা কোনটা আসবে। আমি ছন্দ মুখস্থ করার পরে সবাই আমার সাথে মুখস্থ করবা, আজকে সবাই আমার সাথে ছন্দ মুখস্থ করো, আমিও করবো তোমরাও করবা, বুঝছো?
হা বাতে পাতিয়াস নিখুঁত ইতিহাস। ইতিহাসটা পুরোপুরি নিখুঁত। ইতিহাস এই 4 লাইন আগে মুখস্থ করবো আমরা। প্রথম হচ্ছে আর চোখে রাম, অজ মূর্খ অঘারাম, হা বাতে পাতিহাস নিখুঁত ইতিহাস। তার মানে এখানে কি আসতেছে, ইতিহাসটা পুরোপুরি নিখুঁত। গল্পটাকে মনে রাখো, আর চোখে রাম, রাম হচ্ছে আর চোখে তাকায় আছে, অজমূর্খ অঘারাম, তার মানে যে আমি যে সময় অঘারামকে বলতেছি যে হচ্ছে অজমূর্খ মানে প্রচুর পরিমাণে মূর্খ, হা বাতে পাতিহাস নিখুঁত ইতিহাস। তার মানে এইটা জাস্ট মনে রাখা খুব ইজি, ছন্দটা দেখবে একটার সাথে একটা মিল আছে, তো মনে রাখতে পারবা। মনে রাখো, বলো সবাই, আর চোখে রাম, আজমূর্খ অঘারাম, হা বাতে পাতিহাস নিখুঁত ইতিহাস। সবাই এটা বলো, সবাই একবার করে বলো, বলে বলে ডান বলো কমেন্টে। সবাই কমেন্টে একবার করে ডান বলো আমার সাথে সাথে এটা বলে, সবাই কমেন্টে। ওকে, সো এই এখান থেকে আমরা খুঁজে বের করব আর রাম, অজ অঘা, ওকে, হা পাতি নি ইতি। ওকে, তোমাদের কমেন্টে দেখি। ছন্দ তো সুন্দর, ছন্দটা সুন্দর তো। আচ্ছা, ওকে, ডান ডান। সবাই আরেকবার করে বলো, আরেকবার বলো। আর চোখে রাম, এখানে মুখস্থ। আর চোখে রাম, অজমূর্খ অঘারাম, হা বাতে পাতিয়াস নিখুঁত ইতিহাস। সবাই বলো একবার করে, সবাই বলো। এখানে আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8, 8টা পেয়ে গেছি। 21টার 8টা পেয়ে গেছি অলরেডি। 4 লাইনে 8টা কনফার্ম। সো 4 লাইনে 8টা কনফার্ম। সবাই ডান বলো। ওকে, ডান ডান। ও, তোমার এমনি মুখস্থ? ওকে, ঠিক আছে। যাদের মুখস্থ নেই তাদের জন্য এটা, যাদের মুখস্থ নেই ডান। ওকে, তাহলে এখানে কয়টা পেয়ে গেলাম? আর রাম, আর রাম মনে রাখবা, আর রাম, অজ অঘা, হা পাতি নি ইতি। সো আমরা এখানে 8টা পেয়ে গেছি। নেক্সটে চলে যাই। 8টা পাওয়ার পর এখন নেক্সটে চলে যাই। ওকে, ঠিক আছে, তোমরা কমেন্টে ডান বলো। আর এটা এটা এখন না দেখে বলো, কে কে পারবা। আমি যেটা বলছি এটা না দেখে বলো, না দেখে বলো তোমরা কে কে পারবা দেখি। ওকে, আচ্ছা, লাইভটা দাও। ওকে, প্রায় আমরা 54 মিনিট হয়ে গেছে, 54 মিনিট হয়ে গেছে, এখন এইটুকু আছি মাত্র। ওকে, ঠিক আছে। আসলে বাংলা ব্যাকরণটা ভালোভাবে পড়াইতে নিলে অনেক টাইম দরকার হয়। ক্লাসটা কিন্তু একটু হবে, 1 ঘন্টা 20 মিনিটের উপরে ক্লাসটা যাবে। আমি একবার পুরো পুরো স্লাইড 1 পড়াইতে ফেলবো আজকে। ওকে, এরপরে যে 4 লাইন আছে ওইটা আমরা চলে যাই। কদাকারে 19, কদাকারে 19, কদাকারে 19, কদাকারে 19, সঠিকে 20, সঠিকে 20, সঠিকে 20। ওকে, আচ্ছা, তোমরা আগেরটা আবার বলো সবাই মুখে মুখে। তার অনাচারে কুনজর, অনাচারে কুনজর, অনাচারে কুনজর। তোমাদের পিঠে স্লাইডে এটা আছে, তারপর বাসায় এটা মুখস্থ করে ফেলবে সবাই। অনাচারে কুনজর, অপয়াকে সুনজর। এর অবস্থা, অপয়াকে সুনজর, অপয়াকে সুনজর। আচ্ছা, এই 4 লাইনে আবার চলে আসো। এই 4 লাইনে খুঁজবো, এই 4 লাইনে আমরা খুঁজবো এখন কদা এবং উ, কদা উ। এই 4 লাইনে স বি, অনা আসলো, অপ আয়াকে সুনজর, সু, অপ আয়াকে সুনজর। এখানে আসলো কু নজর। ওকে, এই আসলো। তাহলে কয়টা আসলো? 1 2 3 4 5 6 7 8, আবার আসলো 8টা। ওকে, ঠিক আছে, 8টা পেয়ে গেছি।
তাহলে 4 লাইনে কি আসলো? কদাকারে 19, সঠিকে 20, অনাচারে কুনজর, অপয়াকে সুনজর। তার মানে অনাচার করলে কুনজর, কুনজর পড়তেছে অনাচারে, অপয়াকে সুনজর পড়বে, অপয়াকে সুনজর পড়তেছে। আচ্ছা ঠিক আছে, এই লাইনটা মনে রাখো, মিনিং খুঁজতে যাইও না, মিনিং খুঁজলে আরো বেশি মজা পাইবা লাইনগুলোর মিনিং খুঁজলে। আচ্ছা দেখো, কদাকারে 19, কদাকারে 19, তাহলে কদা, কদা, কদাকারে 19, 19-এর উ, 19-এর উ, সঠিকের স, সঠিকের স, 20-এর বি, সঠিকের স, 20-এর বি, অনাচারে কুনজর, অনাচারের অ, কুনজরের কু, অপয়ের অপ, সুনজরের সু। সবাই ক্লিয়ার কিনা ছন্দটা বলো, সবাই ক্লিয়ার কিনা ছন্দটাতে বলো, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা? এই গ্রুপে এক্সট্রা কমেন্ট করো না, এক্সট্রা কমেন্ট করো না, এক্সট্রা কমেন্ট করো না, আমি কিন্তু থাপড়াবো এক্সট্রা কমেন্ট করলে নেক্সটে। ওকে ঠিক আছে, এই 4 লাইন ক্লিয়ার কিনা সবাই বলো, এই 4 লাইন ক্লিয়ার কিনা সবাই একবার করে চ্যালেঞ্জ বলো, বলে বলে ডান বলো, এই 4 লাইন সবাই বলে ডান বলো, 10 সেকেন্ড সময়, 4 লাইন বলো, বলে ডান বলো ফার্স্ট। কে কে ডান বলছো? ক্লিয়ার ক্লিয়ার, ডান বলো সবাই 4 লাইন পুরো। কদাকারে 19, সঠিকে 20, অনাচারে কুনজর, অপয়াকে সুনজর। সবাই বলো, বলে ডান বলো, 4 লাইন। ওকে, মুখস্থ করে ফেলবো আমরা ক্লাসের সাথে সাথে পড়া মুখস্থ, ক্লাস করে পুরো পড়া মুখস্থ করে ফেলবো, বুঝছো? সেই জন্য জুমে আমি নিই নাই, জুমে নিলে আসলে এরকম মানে সামনাসামনি একটা ভাব আছে, বাট জুমে আসলে এই জিনিসটা পাইতাম না, স্ক্রিন শেয়ার করে পড়ানো হইতো বা এরকম সামথিং, বা জুমে যদি আমরা লাইক করে পড়াইতাম তাহলে, বাট ওই জুমে অ্যাক্সেস একটু প্রবলেম হইতো, স্ট্রং নেটওয়ার্ক অনেক সময় ঝামেলা করতো, বাট আমরা তো দেখতে পাচ্ছি ভালোই। ওকে ডান। অনুশ্রী ভট্টাচার্য, মিথিলা, দিলরুবা, মৌলা ফরদিন, সামিরাত জামান ডান, মাহেরু, তাহমিনা, আর্নব ডান। ওকে, বাকি যারা আছে ছন্দ মুখস্থ করো সবাই। ওকে, আমাদের 8 লাইন শেষ। এবার আসি আপসাই আনচাল, আপসাই আনচাল, আপসাই আনচাল, আনচান, আপসাই আনচান, আপসাই আনচান, বর পেটে সাবধান, বর পেটে সাবধান, বর পেটে সাবধান, আগাছাকে বিনাশ, আগাছাকে বিনাশ, বিনাশ। লাস্ট লাইন, কুশাসনে সর্বনাশ। লাইনগুলো জোস আছে, কুশাসনে সর্বনাশ, বুঝছো? মনে রাখো, কুশাসনে সর্বনাশ। সো এখানে তাহলে কি পেলে? কুশাসনে সর্বনাশ, তাহলে আপসায়া, আনচাল, ভর, সব, আ, বি, আবার কু আসলো, দরকার নাই, বুঝছো? সাবধানের স, আমরা এর আগে পাইছি মেবি, স পাইছি। সো এখান থেকে আমরা পাইলাম সা, এখানে আমরা আসতেছে সা, সাবধানের সা অংশটা নিব, সাবধানের সা অংশটা নিব। ওকে দেখো, আপসায় আনচান, আপসায় আনচান, বর পেটে সাবধান, আগাছাকে বিনাশ, কুশাসনে সর্বনাশ, কুশাসনে সর্বনাশ। আচ্ছা এখানে কি পাইতেছো? আপসায় আনচান, দেখো আপসায় আনচান, প্রথমে পাইতেছো কি? আপসায় আনচান, বর পেটে সাবধান, বর পেটে সাবধান, আগাছাকে বিনাশ, কুশাসনের সর্বনাশ। তাহলে প্রথমে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে আপ, প্রথমে পাইতেছি আপ, তারপরে পাচ্ছি আন, প্রথমে পাচ্ছি কি? আপ, পরবর্তীতে পাচ্ছি আন। সবাই আমার সাথে পড়ো, পড়ো সবাই পড়ো, মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে, সবাই মুখস্থ করে ফেলো, সবাই মুখস্থ করো। প্রথমে আপ, তারপরে পাচ্ছি কি? আন, বর, সা, আ, বি, কু, স। সো আমার সাথে সবাই মুখস্থ করে ফেলো, আপ, আন, বর, সা, আ, বি, কু, কু তো আমরা এর আগেই পাইছি, দ্যাটস ইট। স, সবাই মুখস্থ, ক্লিয়ার? আপসায় আনচান, বর পেটে সাবধান, আগাছাকে বিনাশ, কুশাসনের সর্বনাশ। সবাই মুখস্থ, আমারও মুখস্থ হয়ে গেছে।
বুঝছো? আপসায় আনচান, ভর পেটে সাবধান, আগাছাকে বিনাশ, কুশাসনে সর্বনাশ। তো সবাই মুখস্থ করে ফেলো এটা, জাস্ট একবার করে মুখস্থ করে সবাই ডান বলবা। লাস্ট হচ্ছে আমাদের এইটা 4 লাইন, সবাই ডান বলো। আপসায় আনচান, ও আচ্ছা, ভরপেটে সাবধান, ভরপেট সাবধান, বুঝছো? বেশি খাইও না, বেশি খাইয়ে মানে যে পড়ালেখা মানে বসবে না, মনোযোগ বসবে না, বেশি খাওয়া দাওয়া করবে না, বুঝছো? ওকে ডান। শাবনম ডান। সামিয়া ইসলাম ওয়াচিং ওয়াচিং ওয়াচিং, সবাই ওয়াচিং, ব্যাপার কি? সব ডান বলো, যার যার পড়ছো ডান বলো। একটা রিপিট আছে 24 টাকা কারো রিপিট আছে, বুঝছো? একই জিনিস রিপিট আছে, এক জিনিসে 2-3 বার রিপিট আছে। ডানে যে কুই এখানে 2 বার পড়ছে, কুই 2 বার পড়ছে, এরকম রিপিট আছে। ওকে সবাই বলো ডান 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 ডান। ওকে ডান, সবাই ডান বলো। আবার করে আবার পড়ো, সবাই আবার পড়ো, পরে ডান বলো। ওকে 63 জনের ডান বলো। হ্যাঁ, এটা ভালো একটা কথা আছে। আমি একটা কথা তোমাদের অ্যানাউন্সমেন্ট দিই, বাংলালিংক সিম যারা ইউজ করতেছো তাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বাংলালিংক সিম ইউজ করো না, তোমরা ওয়াইফাই ইউজ করো, নাহলে গ্রামীণ সিম ইউজ করো। আমি নিজেও গ্রামীণ নেট কিনে তোমাদেরকে লাইভ নিতে হচ্ছে, আমার ওয়াইফাই স্লো হয়, আবার হচ্ছে তোমাদের বাংলালিংক আমার নেট প্রচুর আছে, আবার এয়ারটেলে প্রচুর আছে, ওটা দিয়ে আসলে চলে না, লাইভ চলেই না এয়ারটেল বা দিয়ে। সো তোমরা সবাই ইউজ করো। ওকে ঠিক আছে, এই পর্যন্ত হইলো, কথাবার্তা অনেক ভরসা পাচ্ছি, ভালোভাবে কোর্স শেষ হবে হয়তো। ওকে ঠিক আছে, তোমরা এই পর্যন্ত হইলো। এখন আমরা চলে যাব পরবর্তীটায় চলে যাব। ওকে লাস্টে আমি আরেকটা লিখবো, গল্প বলবো। এখন একটা গল্প, আমি লাস্টে তোমাদের স্লাইডে একটা গল্প লিখে দিয়েছিলাম, জাস্ট একটা গল্প লিখে গল্প থেকে আমরা খুঁজে বের করব, গল্প থেকে আমরা পৃষ্ঠা খুঁজে বের করব। ওকে জাস্ট গল্পটা লিখি। সো গল্পটা হচ্ছে উৎস অণুর প্রতি অতি মাত্রায় দুর্বল, উৎস কি বাবার মাত্র উৎস অণুর প্রতি অতি মাত্রায় দুর্বল। তার মানে জাস্ট একটা গল্প পড়বো এখন আমরা। উৎস অণুর প্রতি অতি মাত্রায় দুর্বল, এ নিয়ে অণু তাকে অবহেলা আর উপহাস করে। আইরে কপাল রে, সত্যি আসলে এগুলো আসলে বাস্তব কাহিনী, বুঝছো? উৎস অণুর প্রতি অতিমাত্রায় দুর্বল, এ নিয়ে আসলে এগুলো জীবনের কাহিনী, বুঝছো? এ নিয়ে অণু তাকে অবহেলা আর উপহাস করে, এ নিয়ে অণু তাকে অবহেলা ও উপহাস করে, এ নিয়ে অণু তাকে অবহেলা আর উপহাস করে। হাইশো না, যারা হারিয়ে দিচ্ছ এগুলো হাইশো না, এটা তোমাদের অনেকেরই লাইফ স্টাইল আছে। এ বিষয়ে ওপি এবং অভি সুনিশ্চিত, ওরা দুটো ফ্রেন্ড, ওপি অভি, ও সব গল্পটা বলবো একটু আমি। এ নিয়ে এ বিষয়ে অপু ও অভি সুনিশ্চিত। পরামর্শ হলো অবশ্যই অপমান এবং অবহেলা পরিহার করে, পরামর্শ হলো অবশ্যই অবহেলা ও অপমান পরিহার করে। বলো পরামর্শটা কেমন ছিল? পরিহার করে, এটা নিয়ে গল্প আমি একটু করে বলবো। পরিহার করে সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে,
সম অধিকার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এটা খুব ইন্টারেস্টিং। দেখো, উৎস অনুর প্রতি অতি মাত্রায় দুর্বল। আসলে এই ছেলেটা খুবই বেশি ভালোবাসে অনুকে, উৎস অনুর প্রতি খুবই দুর্বল। বেশি ভালোবাসলে যেটা হয়, এ নিয়ে অনু তাকে অবহেলা উপহাস করে। ও তো জানে, অনু তো বুঝে যে ছেলেটা তো আমাকে ছাড়া কাউরে বুঝে না, আমাকে তো সেই ভালোবাসে, অনু ছেলেটা তো আমাকে ছাড়া কাউরে আর যাইবো না কোথাও। সেই জন্য কি করে, অতিমাত্রা অবহেলার ওর প্রচুর পরিমাণে খাটায়, বুঝছো? এটা আসলে বাস্তব কাহিনী। এই উপহাস করে ওর ফ্রেন্ডের মাঝে বলে যে দেখ, আমি যদি এখন ফোন দিই, আমার দ্বারা হচ্ছে একটা জিনিস লাগবে, ওর দ্বারা একটা জিনিস খাইতে ইচ্ছা করতেছে, আমি যখন ফোন দিই দেখবো এই ছেলে দৌড়ায় নিয়ে আসবে, বুঝছো? দেখ এই জিনিসটা ফ্রেন্ডের মাঝে এই জিনিসটা করে, উপহাস করে। এই বিষয়ে অপু এবং অভি ওরা দুইজন হচ্ছে উৎস অনু একই ক্লাসে পড়তো। অপু এবং অভি ওরাও একই ক্লাসে পড়ে। পরে দেখলো অপু আর অভি উৎস এবং অনুর রিলেশনশিপে মেইনলি ওরা হেল্প করে, অনেক বেশি হেল্প করে রিলেশনশিপটা দাঁড় করায়। এখন অপু এবং অনু ওরা দুইজন চিন্তা করলো, অপু এবং হচ্ছে অভি ওরা চিন্তা করলো যে আসলে যে উৎস এবং হচ্ছে অনুর মধ্যে যে আমরা রিলেশনশিপটা, ওরা এত ভালো একটা রিলেশনশিপ ছিল, বাট পরবর্তীতে এটা কি হয়ে গেছে, ছেলে বেশি প্রায়োরিটি দিছে, মেয়ে ওটাকে অবহেলায় কনভার্ট করে ফেলছে, ছেলেটাকে অনেক বেশি অবহেলা করে। ফোন দিলে ফোন কাইটা দেয়, বলে তোমার ফোন কাইটা দিচ্ছি, ফোন কাইটা দিয়ে এরকম করে। আবার হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে উপহাস করে। তখন ওরা চিন্তা করলো, অপুর বেস্ট ফ্রেন্ড তোমার হচ্ছে উৎসর বেস্ট ফ্রেন্ড হচ্ছে অপু আর হচ্ছে অভি, ওরা চিন্তা করলো ওরা অনুরও কিন্তু ফ্রেন্ড একই ক্লাসে। চিন্তা করলো যে আসলে এমন একটা পরামর্শ আমাদের দুইজনকে দেওয়া উচিত যেন এরা আবার রিলেশনশিপটা আগের মতো ব্যাক করে। এর জন্য ওরা বললো বেস্ট পরামর্শ হলো অবহেলা অপমান সবগুলোকে পরিহার করে আবার তোমার হচ্ছে সম অধিকার প্রতিষ্ঠা করা। বলতে বুঝাইছে যে উৎস অনুকে যতটা ভালোবাসে, অনুকে উৎসকে ততটাই ভালোবাসতে হবে। উৎস অনুকে যতটা প্রায়োরিটি দেয়, অনুকে উৎসকে ততটাই প্রায়োরিটি দিতে হবে। সো এটা হচ্ছে আলটিমেটলি লাস্টে ওরা এটা ঠিক করে ফেলে। আর এখন তোমরা কি এই গল্পটা বুঝছো কিনা? বুঝছো? ওকে ওকে, তোমরা এটা বুঝছো? এই গল্পটা বুঝছো? এই গল্পটা মনে থাকবে? এই গল্পটা মনে থাকবে কিনা সেটা বলো, সবাই একবার করে পড়ো, পুরো ডান বলো, ডান করে বলো এই গল্পটা কার কার ভালো লাগছে, গল্পটা কার কার মনে থাকবে। বুঝছো? গল্পটা আসলে আমার মানে একটু মনে কষ্ট লাগতেছে গল্পটা বলতে, মানে এই জিনিসটা মানে উপলব্ধি করতে একটু কষ্ট লাগতেছে, কারণ এটা অনেকেরই বাস্তব কাহিনী। আচ্ছা আচ্ছা, এটা সবাই বলো, এটা হচ্ছে মুখস্থ হয়েছে কার কার, এটা মনে থাকবে কার কার, এটা মনে থাকবে কারণ আমরা এখান থেকে খুঁজবো। উৎস অনুর প্রতি অতিমাত্রায় দুর্বল, এ নিয়ে অনু তাকে অবহেলায় উপহাস করে। এ বিষয়ে অপু এবং অভি সুনিশ্চিত পরামর্শ হলো অবশ্যই অবহেলা এবং অপমান পরিহার করে সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তার মানে ক্লাসরুমে দুইজন ফ্রেন্ড রিলেশনশিপে আছে, ওদের আরো দুইজন সাপোর্টার ফ্রেন্ড আছে, তার মধ্যে দেখা গেল রিলেশনশিপের মধ্যে ছেলে মেয়েকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, মেয়ে কি করলো, ছেলেকে অবহেলা করা শুরু করলো, এটাই হচ্ছে প্রবলেম সৃষ্টি হচ্ছিল। আচ্ছা আমি লাইভটাতে আবার একটু জয়েন দেব, ফোনটাতে কেটে গেছে। ওকে ওকে ঠিক আছে, টুরু লাভ। আচ্ছা তোমাদের কমেন্ট আমি পড়বো না। ওকে এখন চলে আসি এটার এক্সাম, এটা খুঁজে বের করার ট্রাই করবো আমরা। উৎস এখানে, আচ্ছা লাল কালি দিয়ে লিখি। উৎস অনুর প্রতি অতি মাত্রায় বুঝছো, অতি মাত্রায় দুর্বল। তারপরে এ নিয়ে অনু তাকে অবহেলা করে। রিপিট থাকতে পারে, তোমরা খুঁজো। অবহেলা উপহাস করে। এ বিষয়ে অপু অভি সুনিশ্চিত পরামর্শ চলে আসলো। ওকে, পরামর্শ হলো অবশ্যই অপমান পরিহার করে সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অধিকারের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রতি মেবি একবার নেওয়া হয়েছে,
প্রো প্রো নেওয়া হয়েছে একবার, প্রতি না প্রো, এটা নেওয়ার দরকার নাই আই থিঙ্ক। তাহলে এখন আমরা আসি, আচ্ছা প্রতি কি নেওয়া হয়েছে, এখান থেকে প্রো প্রো, আচ্ছা এখান থেকে প্রতি পুরোটাই নিয়ে নিই, কারণ প্রো থেকে প্রো প্লাস টি ওখান থেকে চলে আসবে। আচ্ছা এখান থেকে এবার খুঁজো প্রো, প্রো আছে কোথায়, প্রো প্রো পাইছি। তারপর আছে পড়া, পড়া আছে কোথায় খুঁজো, পড়া যেটা দাগ দিছি আমি, পড়া ও আচ্ছা পড়াটা আমরা এই প্রতির মধ্যে ঢুকাই দিবা, প্রো এখান থেকে ঢুকাই দিবা প্রো, আর হচ্ছে পড়া, প্রো পড়া এখান থেকে ঢুকাও, পড়া মনে রাখবা, প্রতি থেকে মনে রাখবা প্রো এবং পড়া, প্রতি থেকে মনে রাখবা প্রো এবং পড়া। আচ্ছা ব্লাড, ওকে এখান থেকে মনে রাখবা সবাই, এখান থেকে এই জিনিসটা মনে রাখবা সবাই, এই জিনিসটা মনে রাখবা। ভাইয়া ঝাপসা দাঁড়াও, এখানে একটু অটো ফোকাসিং, মেবি অটো ফোকাস করছে তো, আবার ক্লিয়ার হয়ে যাবে এখনই। আচ্ছা 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 একটু ফোকাসিংটা আমি দেখি, তারপরে আমি এই জিনিসটা আবার বলতেছি। আচ্ছা এবার ক্লিয়ার 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 কিনা সেটা বলো। পড়া, এবার আসবো অপো, অপো অপো খোঁজো, অপো তার মানে হচ্ছে উৎস অনুর প্রতি আমরা এখন খুঁজি। প্রথমে হচ্ছে প্রো, উৎসর খুঁজলাম, তো উৎস থেকে আমরা উৎ পাইছি, এখানে একটা পাইলাম। তারপর হচ্ছে অনু পাইছি, অনুর থেকে পাইছি আমরা অনু পাইছি। তারপরে পাইছি আমরা প্রো থেকে পাইছি, প্রতি থেকে পাইছি হচ্ছে প্রো প্লাস প্রতি প্লাস পড়া, সেখান থেকে তিনটা পাইছি, পরি প্রতি, পরি প্রতি আর হচ্ছে প্রো, এখান থেকে মোট পাইলাম পরি প্রতি প্রো এখান থেকে। তারপর আছে দুর্বল থেকে আসলো দূর, দুর্বল থেকে আসলো দূর, দুর্বল থেকে আসলো দূর, দুর্বল থেকে দূর পাচ্ছি। তারপরে তোমরা চিন্তা করো হচ্ছে আমরা অনু পাচ্ছি, অনু পাইছি, অতি পাইছি, অতি পাইলাম। তারপর হচ্ছে অনু এবং অব পাইলাম, অব পাইছি, অব পাইছি। তারপর হচ্ছে আমরা অনু অব পাইছি আমরা গুণ্য, তারপরে কতগুলো পাইলাম, উপ পাইছি, উপহার, সো এখান থেকে আমরা পাইলাম উপ। তারপরে পাইলাম হচ্ছে উপহাস করে এ বিষয়ের বি পাইছি, বি। অপু পাইলাম, অপু থেকে আমরা আসবো অপি, অপু থেকে আসবো অপ অপি, অপু থেকে আমরা নিব অপ অপি, অপু থেকে অপ মনে রাখবো অপ অপি, অপু থেকে মনে রাখবা অপ অপি, অপু থেকে অপ অপি, অপি এবং অপ পাইলাম। প্রো থেকে পড়া, পড়া ছিল, পড়াও পাইছি। তারপরে সম পাইছি, সম পাইছি। তারপরে সমর পরে হচ্ছে অভি তো না, পুরো অভি পেয়ে গেছে এখানে, অভি পাইছি। এখন পাইলা আর লাগে আমাদের হচ্ছে সু, অধি সু। আচ্ছা সুটা দেখো তো কোথায় পাচ্ছি আমরা, সুনিশ্চিত, এই যে সু পাওয়া গেছে, সু আমরা পাইছি, আমরা ধরে নিলাম। গুনতাছি আমরা এখন নিরটা খোঁজা যায় অতিমাত্রা। আচ্ছা এটা খুঁজে আমাকে একটু হেল্প করো। সুনিচে এই যে নিশ্চিত থেকে নির, এখান থেকে নির নিয়ে আসবা, নির এটা মনে রাখবা, জাস্ট গুছাইতে পারলে হয়েছে, একবার এটা গুছাই ফেলবা তাহলে দ্যাটস ইট। আমরা তারপর নির পাইলাম। এরপর আছে অধি আর হচ্ছে আ, এই দুইটাই বাদ আছে, অধি এবং আ। সো এই যে অধি পেয়ে গেছি এবং আ আছে, আটা আমরা ধরে নিব জাস্ট হচ্ছে একটা আ থেকে, জাস্ট একটা নরমাল আ থেকে আমরা ধরে নিতে পারি, আটা ধরে নিতে পারি। সো এখানে হচ্ছে তুমি মাত্রা, মাত্রা থেকে তুমি আ পাচ্ছ, আটা ধরে নাও, মাত্রা
চলে আসলো। বা তোমার হচ্ছে যে কোনো কিছু থেকে তুমি আটা ধরে নিতে পারো, কারণ এটা কমনের মধ্যে আমরা এই জিনিসটা পড়বো। নিয়ে ফ্যাক্ট হবে না, প্রো এগুলো নিয়ে ফ্যাক্ট হবে না, কারণ এগুলো আমরা চারটা কমন আছে, ওই চারটা যখন পড়বো ওই তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, চারটা আমরা কমন পড়বো। আচ্ছা এখন এই জিনিসটা স্ক্রিনশট মেরে রাখো, এটার স্ক্রিনশট মেরে রাখো সবাই যারা আছো লাইভটাতে আছো, এটার স্ক্রিনশট দাও, যারা লাইভটাতে আছো এটার স্ক্রিনশট নিয়ে রাখো। সো এটার স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো উৎস অনুর প্রতি অতিমাত্রায় দুর্বল, উৎস অনুর প্রতি অতিমাত্রায় দুর্বল, আমরা সিনক্রোনাইজ করে দেখলাম যে এখান থেকে আমরা 20টা আসে কিনা আমরা সেটা দেখলাম। দুর্বল এ নিয়ে অনু তাকে অবহেলা এবং উপহাস করে, এ বিষয়ে অপু এবং অভি সুনিশ্চিত পরামর্শ হলো অবশ্যই অবহেলা এবং অপমান পরিহার করে সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেখো উৎস অনু, অনু থেকে আসলো উৎস থেকে উৎ এবং অনু থেকে আসলো অনু, প্রতি আসলো পো পরা প্রতি, প্রতি থেকে আসলো পো পরা প্রতি, অভি থেকে আসলো অভি, অতি 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 থেকে আসলো অতি মাত্রায়, দুর্বল থেকে আসলো দূর, তারপরে এ নিয়ে অনু অনু অনু, অবহেলা থেকে আসলো অব, উপহাস থেকে আসলো উপ, এ বিষয়ে অপু, অপু থেকে অপু ডিরেক্ট অপু, অভি অভি, সু নিশ্চিত, পরামর্শর পরা, তারপরে আসলো অপু থেকে আমরা অপ এবং অপি দুইটাই নিতে পারি, অবশ্যই থেকে অবহেলা অব আসলো, অপমান এই যে এখান থেকে তুমি অপ পাইলা বা এখান থেকে তুমি অপটা নিতে পারো তোমার ইচ্ছা। তারপরে পরি যেভাবে পড়ে রাখবা, পরিহার পরি পাইলা এবং সম অধি আসলো, প্রতি এই যে প্রতি এখানেও প্রতি নিতে পারো। সো আসলো শেষ, এই হচ্ছে আমাদের সবগুলা। আর এখান থেকে তুমি আটা নিতে পারো, মাত্রায় থেকে এই অংশটা নিতে পারো। সো এই হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক। জাস্ট মনে রাখার পরে তুমি ছন্দটা মনে রেখে তুমি ছন্দ থেকে এগুলা বের করে নিতে পারো। ছন্দ মনে থাকলে তোমার দেখার সাথে সাথে মনে আসবে। প্রতি ছন্দে যে প্রতি পাইছো তোমার অপশনে প্রতি থাকলেই তুমি বুঝতে পারবা, প্রো অংশটা থাকলে বুঝতে পারবা এরকম। আচ্ছা সু পাওয়া গেছে, আচ্ছা সু পাওয়া গেছে, আচ্ছা আমার নাম থেকে আবার মনে রাখো না, বুঝছো? ওকে দেখো আজকে এই পর্যন্ত হলো। আর লাস্টে একটা জিনিস আমি আলোচনা করব, ছোট একটা জিনিস, তাইলে আজকে শেষ। ওকে এটা কে এটা কি করছো, মুখস্থ হইছে? কমেন্টে জানাও, ডান বলো কে মুখস্থ করছো, কমেন্টে ডান বলো ফার্স্ট, কমেন্টে ডান বলো কে মুখস্থ করছো, কমেন্টে ডান ফার্স্ট ডান বলো। কমেন্টে ডান বলো এটা কে মুখস্থ করছো। দেখি কে মুখস্থ করছে, আমি কমেন্টগুলো দেখবো, ডান বলো। ওকে লাস্ট একটা জিনিস এখন আলোচনা করবো, যেটা হচ্ছে তোমার বাংলা প্লাস তৎসম দুই জায়গায় আছে, যে কয়টা সেই কয়টা নিয়ে আলোচনা করবো। বাংলা প্লাস তৎসম, বাংলা প্লাস তৎসম এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা কমেন্টে ডান বলো। কই কেউ নাই কেন? বাংলা প্লাস তৎসম দুইটা জায়গায় যে জিনিসটা আমরা পাবো। সো এখন আমরা পড়ে আসবো চার ভাইয়ের গল্প, চার ভাইয়ের গল্প, ভাইয়ের গল্প। সো এখন আমরা পড়বো হচ্ছে চার ভাইয়ের গল্প, একটা টেকনিক পড়বো সেটা হচ্ছে চার ভাইয়ের গল্প। সো এই টেকনিকটা দেয় হচ্ছে তোমার আশু নিবি, আশু নিবি, সো আশু নিবি আমরা হাসুনির মা থেকে মনে রাখতে পারি বাংলায়, হাসুবিনি এটা মনে রাখতে পারি, হাসুনির মা মনে আছে? হাসুনির মা কারো
হাসুনির মা, দেখো মনে হয় হাসুনির মার সাথে টানটা আসে, হাসুনিবি, হাসুনির মা। সো হাসুনিবিটা কি? হাসুনির মা। সো এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো, এটা থেকে যে 4 ভাইয়ের গল্প হাসুনিবি। এখন এই যে 4টা আছে, এই 4টা আসলে কোন কোন জায়গায় আমরা খুঁজে পাবো? বাংলা 4 ভাই, যেটাকে আমরা বলি বাংলা ভাই। তাহলে বাংলা ভাই মনে রাখবো হচ্ছে বাংলা প্লাস 4 ভাই, বাংলা প্লাস 4 ভাই। তার মানে 4টা আছে, যে 4 ভাই আছে, যে 4 ভাই কমন আছে, যেটাকে বলে আমরা বাংলা ভাই। আচ্ছা, বাংলা ভাই নামটা তো অনেকেই শুনে থাকছো, যে বাংলা ভাই নামটা শুনছো অনেকেই। সো এইখানে যে আমরা জিনিসটা পড়তেছি সেটা হচ্ছে যে 4টা আছে, যে 4টা হচ্ছে আমাদের কমন, যে 4টা হচ্ছে পুরোপুরি কমন, দুইটার মধ্যে আছে, সেটা হচ্ছে কি? বাংলা ভাইয়ের গল্প। যেটা হচ্ছে বাংলা ভাইয়ের গল্প, যেটা দুইটার মধ্যে আছে, সেটা হচ্ছে বাংলা ভাই, আর একটা হচ্ছে সৎ ভাই। তার মানে তৎসমের সাথে যদি 4 ভাই অ্যাড হয়ে যায় তাহলে হবে সৎ ভাই, সৎ ভাই। সো এই হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা যে জিনিসটা এখন লাস্টে মনে রাখবো, সেটা অনেক এমসিকিউতে আসে, যে নিচের কোনটি বাংলা এবং তৎসম উভয়, বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রে ইউজ হয়, নিচের কোনটি? তখন এটা যদি আসে আমরা মনে রাখবো আশুনিবি বা হাসুনির মা। মনে রাখবো কি? আশুনিবি বা হাসুনির মা। ওকে, আজকে ক্লাসে যা পড়ানো হলো সেটা কে কে বুঝতে পারো নাই সেটা হাত তোলো। কে কে বুঝতে পারো নাই হাত তোলো। বুঝতে পারো নাই কে কে? হাত তুলো। যারা যারা বুঝতে পারো নাই তারা তারা হাত তুলো। যারা যারা আজকে ক্লাসে বুঝতে পারো নাই হাত তুলে। এখন আমরা ক্লাসের লাস্টে ছোট একটা এক্সাম সেশন করব, ছোট একটা এক্সাম সেশন, একটা জাস্ট কিছু কোশ্চেন ধরবো, সেই কোশ্চেন থেকে অ্যান্সার দিবা, এবং আজকের এই কোশ্চেনের অ্যান্সারের উপরে একটা গিফট থাকবে, ছোট একটা গিফট। গিফট হচ্ছে 20 টাকা ফর রিসার্চ। সো 20 টাকা ফর রিসার্চ, আজকের কুইজের উপরে একটা গিফট থাকবে, সেই গিফটটা হচ্ছে কি? 20 টাকা ফর রিসার্চ। সো এখন হচ্ছে তোমরা যেটা করবা, কে কে আজকের ক্লাসে বুঝো নাই প্রথম কমেন্টে জানাও। কে কে হাত তুলো যে আজকের ক্লাসে বুঝো নাই? হাত তুলো। কি ব্যাপার, সবাই বুঝছো? তোমরা এখনো 50 প্লাস ওয়াচিং, সো সবাই বুঝছো তোমরা যে আজকের ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো আজকের ক্লাসটা ভালো লাগছে কার কার? ক্লাসটা ভালো লাগছে কার কার? কমেন্ট করো। আই থিঙ্ক কারো ভালো লাগে নাই। কই কমেন্ট কই? আজকের ক্লাসটা ভালো লাগছে কার কার? কমেন্ট করো। ওকে, আমি চলে যাই ছোট কিছু প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো, যে একটা দুইটা প্রশ্ন দিব, সেই প্রশ্ন থেকে দেখবো যে তোমরা আজকের ক্লাসটা কতটুকু বুঝতে পারছো। আচ্ছা বলো, 29 এইটা কোনটা, কি অর্থে ব্যবহৃত হয়? বলো, এটার কোনটা কি অর্থে ব্যবহৃত হয়? অর্থটা বলবা সবাই, কতটুকু বুঝছো দেখবো। বলো, আচ্ছা তোমাদের কমেন্ট পড়ে আসি এখন আমি একটু। অর্থের সংকোচন, রাতুল ভালো। আচ্ছা, মোস্তফা সংকোচন, হুমায়রা সংকোচন, রিফাত সংকোচন, নাসরিন সংকোচন, অনুশ্রী সংকোচন, হাবিব সংকোচন। সবাই সংকোচন, তাহলে সম্প্রসারণকে বলো ভাই। সবাই সংকোচন বলো কেন? সবাই সংকোচন বলতেছে, সম্প্রসারণ কেউ বলে না। পূর্ণতাকে বলো। পূর্ণতা, এই পূর্ণতা পাইছি। শারমিন, পূর্ণতা, একজন পূর্ণতা আছে, বুঝছো? সংকোচন। সম্প্রসারণকে বলো। পূর্ণতা তো একজন বললো, সম্প্রসারণকে বলো। এখন সব সংকোচন।
হুমায়রা, আচ্ছা, সংকোচন, সবাই সংকোচন, সংকোচন। ওকে ভাই ক্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই তোমরা কি বলতেছো? সংকোচন, সবাই সংকোচন। ওকে, সম্প্রসারণ কেউ বলো। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার রাইট। এখানে যেটা বলতেছো সংকোচন ঘটাচ্ছে, এখন একজন এক্সপ্লেইন করতে পারবা যে এটা কেন সংকোচন ঘটাচ্ছে? কেন এটা সংকোচনের কারণটা কি? এক লাইন এক্সপ্লেইন করতে পারবা কেউ কমেন্টে? রাতুল আস্তে আস্তে আস্তে। আচ্ছা 100% শিওর সংকোচন। ওকে ঠিক আছে। আচ্ছা 29 এসকে। আচ্ছা মিত্রাকার ঠিক আছে। শারন মুস্তাফা 30 থেকে 1 কমে গেছে। গুড গুড গুড, তোমাদের এক্সপ্লেনটা ঠিক আছে। আই থিঙ্ক আমি একটু হলে বুঝাইতে পারছি তোমাদের কাছে ক্লাসে। 40 বড় 19 লাগাইছি, কমে যায়, উন লাগাইলে কমে যায়, ঠিক আছে। তার মানে এখন তোমরা আমাকে কি করবা? তোমাদের আমি কিছু মানে তোমরা আমাকে কিছু টাকা দিবে, আমি সেগুলো নাকি উন লাগাই কমায় তোমাদেরকে দিব, বুঝছো? সেটা হবে। তাহলে উন লাগাইলে সব কমে যায়, বুঝছো? 30-এর চেয়ে ছোট বোঝাই কমে গেছে, কারণ এখানে 30-কে 1 কমিয়ে দিচ্ছে। গুড গুড। ওকে, সো এই পর্যন্ত তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই। এখন আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটার অ্যান্সার দিবা। আচ্ছা আমি যে মার্কারটা কালি নেই সেটাই সবসময় ধরতেছি। সুহাস, কি ব্যাপার এটা বেরোচ্ছে না কেন? সুহাস কাকলিকে ভালোবাসেন। আচ্ছা, সুহাস কাকলিকে ভালোবাসেন। সুহাস কাকলিকে ভালোবাসে, খুব সুন্দর একটা কথা। সুহাস কাকলিকে ভালোবাসে। এখন আমাকে বলবা এখানে কয়টা উপসর্গ আছে? এখানে কয়টি উপসর্গ আছে? কয়টি উপসর্গ আছে? এবং এর মধ্যে কি এমন কোন উপসর্গ আছে যারা 4 ভাইয়ের দলের? থাকলে তার নাম কি খুঁজে বের করো, প্রশ্নটা অ্যান্সার করো। সুহাস কাকলিকে ভালোবাসে, কত ভালোবাসা। এখন আমাকে বলবা এর মধ্যে কয়টা উপসর্গ আছে এবং এমন কোন উপসর্গ আছে কিনা যারা 4 ভাইয়ের দলের অন্তর্ভুক্ত। ফার্স্ট ফার্স্ট একটি সু, সু। সালমান দুহা সু, সরি সালমান খান 3টি বলছো, এক্সপ্লেইন করো। 3টি বলে এক্সপ্লেইন করো। সুহাস সে ভালো 4টি। সামিয়া ইসলাম, সামিয়ার 4টা বের হয়েছে। আচ্ছা সুহাস কু। মোহাম্মদ ঈশান সুহাস কু। ওকে, সু, সু হলো 4 ভাইয়ের দলে। ওকে গুড, সু 4 ভাইয়ের দলে। 4 ভাইয়ের দলে সু, 4 ভাইয়ের দলে সু, তৎসম বাংলা। ওকে গুড। সু এবং 3টা সু মিলে আছে, সু 3টা আছে। ওকে সুহাস, সু হা স, সু হাস। ওকে ঠিক আছে, তোমরা সবাই মোটামুটি বুঝছো, পড়াটা পুরোপুরি বুঝছো পড়াটা, আজকের ক্লাসটা। আচ্ছা আমার ভোকাল কি ক্লাসে বেশি ছিল সেটা বলো তো? খুবই বেশি ছিল নাকি সেটা বলো। ভোকাল কি খুবই বেশি ছিল ক্লাসে সেটা একটু বলো তো। কি মনে হয় ভোকাল কি অনেক বেশি ছিল তোমাদের? আচ্ছা এই পর্যন্ত আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন আসবে একটা প্রশ্ন, যে প্রশ্নটা সবার আগে ক্যান্সার দিতে পারে সে আজকে পেয়ে যাবে 20 টাকা মোবাইল রিচার্জ আমার থেকে। সো এই প্রশ্নটা হচ্ছে একেবারে সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্নটার অ্যান্সার দিতে হবে সবার আগে, কমেন্ট করতে হবে, কারণ নেটওয়ার্ক প্রবলেম থেকে সে পারবে না। যার কমেন্টটা সবার আগে আসবে সে উইনার।
সো লাস্ট প্রশ্ন অ্যান্ড লাস্ট গিফটেড প্রশ্ন অ্যান্ড লাস্ট কুইজ প্রশ্ন। সো প্রশ্নটা খুব ইজি দিব, কিন্তু প্রশ্নটাই সবার আগে কমেন্ট করতে হবে, এটা হলো কথা। ভাত অথবা যদি দিই আমি ধরো হা ভাত, হা ভাত আমি অ্যাড করে দিলাম। এখন প্রশ্ন যে এইটার অর্থটা কিরকম হইতে পারে, অর্থটা হা ভাত অর্থটা কেমন হইতে পারে? ওয়েট ওয়েট ওয়েট, এটা এটা হবে, আমার এটা কেটে গেছে, সরি সরি, আমি লাইভে ঢুকতে পারতেছি না, এটা হবে না, এটা না, এরপরটা আমি দিচ্ছি, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমার লাইভটা কেটে গেছে এই ফোন থেকে, আমি তো কমেন্ট করতে পারবো না কে আগে দিচ্ছে, এটা আবার লাইভে ঢুকে নি তারপরে দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট ওয়েট করো। ওয়াইফাই স্লো অনেক। আচ্ছা লাস্ট প্রশ্নটা আমি আবার চেঞ্জ করে দিব, কারণ আমি লাইভটা কেটে ফেলছিলাম। এটা হবে না, এটা না, নতুন একটা দিচ্ছি, হা ভাত না দিয়ে ধরো প্রবচন, এটা প্রপার এক্সপ্লেন সহ সবার আগে কে দিতে পারবে? প্রপার এক্সপ্লেন সহ এটা টাইম স্টার্ট, সবার আগে কে দিবে? এটা এক্সপ্লেন করো, প্রবচন। ওকে ওকে, অ্যান্সারটা কই দাও। আমি সবার আগে কমেন্ট পাচ্ছি, এটার পাইছি মিথিলা, মিথিলা সম্প্রসারণ, প্রপার এক্সপ্লেন করতে হবে, প্রপার এক্সপ্লেন করতে হবে, সম্প্রসারণ বা পূর্ণতা, নতুন, এক্সপ্লেন এক্সপ্লেন এক্সপ্লেন, প্রপার এক্সপ্লেন কে দিতে পারবা? অর্থ বলতে পারতেছো অনেকেই, বাট এক্সপ্লেন করো, প্রপার এক্সপ্লেন দাও আমাকে, কে দিতে পারবা? এটা যে পূর্ণ, এটা পুরো এক্সপ্লেন করতে পারবা, এটা কেন সম্প্রসারণ, কেন এটা সংকোচন, কেন এটা পূর্ণতা, এটা যে এক্সপ্লেন করতে পারবে সেই আজকে ফার্স্ট, দেখবো কি করতে পারবো। সো ফার্স্ট ফার্স্ট করে ফেলো, কে এটা এক্সপ্লেন করতে পারবা সবার আগে, দেখবো। সম্প্রসারণ ভালো বচন, সম্প্রসারণ প্রবচন, বচন প্রবচন, সম্প্রসারণ প্রবচন। ওকে ওকে, আমি আই থিঙ্ক আমি যেটা ডাই করছি সেটা হচ্ছে মিত্রাকার, মিত্রাকার, মিত্রাকার। আই থিঙ্ক তুমি সবার আগে এটা অ্যান্সার দিতে পারছো, সবার আগে অ্যান্সার দিতে পারছো মিত্রাকার, সবার আগে রাইট অ্যান্সারটা দিতে পারছো মিত্রাকার সবার আগে। ওকে সবার আগে অ্যান্সারটা দিতে পারছো মিত্রাকার। সো আজকে উইন, আজকে এটাতে উইন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সো আজকের এটাতে উইন, আমি ওকে একটু দেখি যে মিত্রা, মিত্রাকার। সো আজকে আজকে সবার আগে এটার অ্যান্সার দিতে পারছে, রাইট অ্যান্সারটা দিতে পারছে মিত্রাকার, সবার আগে অ্যান্সারটা দিতে পারছে, সবার আগে অ্যান্সারটা দিতে পারছে।
ওকে, সো তোমরা যেটা বুঝতে পারছো যে আজকের ক্লাসটায় পুরোপুরি যেগুলো নিয়ে আলোচনা করা হলো তোমরা বুঝতে পারছো। আই থিঙ্ক তোমাদের ব্যাকরণ নিয়ে আর মনে হয় না যে কোনো প্রবলেম হবে। ব্যাকরণের যে ভাইটাল টপিকগুলো ছিল সেটার মধ্যে একটা হচ্ছে তোমার প্রত্যয়, উপসর্গ এন্ড সমাস, এই তিনটা সবাই ভয় পায় ব্যাকরণের। তারপরে বাক্যর যে বিষয়গুলো থাকে, বাক্যর মধ্যে তোমার পদের যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তাছাড়া আমরা এই প্রত্যয়, সমাস এবং উপসর্গ এই তিনটা আমি একটু ভালোভাবে শিখবো। শিখার পরে আমরা তারপরে টপিক নিয়ে গুলোতে যাব, যেরকম তোমার বাক্যগুলো যে থাকে, একটা যৌগিক বাক্য, জটিল বাক্য, এগুলোর মানে ফরমেশনগুলো, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তরগুলো, সেগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আজকের ক্লাসটা অনেক বেশি টাইম হয়ে গেছে। আজকের ক্লাসটা অনেক বেশি আসলে ক্লাসগুলো একটু বড় হইতে পারে, আর কারণ হচ্ছে ব্যাকরণটা পড়াইতে নিয়ে গেলে দেখা যায় যে তোমার টাইমটা একটু বেশি লাগে। আর নেক্সট দিনে আজকে যতটুকু পড়ানো হয়েছে এগুলোর উপরে ছোট একটা পরীক্ষা নেওয়া হবে। প্রথমে পরীক্ষা নেওয়ার পরে পড়াটা স্টার্ট হবে। সেকেন্ড স্লাইডটাও নাও পরে তোমাদের আরো স্লাইডগুলো দেওয়া হবে, সেখান থেকে তোমাদের হচ্ছে নেক্সট টপিকটা পড়ানো হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এখনো তোমরা ক্লাসে 44 জন আসো, ভালোই লাগছে পুরোপুরি ক্লাসটা। ভাই ক্লাস তো রেগুলার লাইভে হবে নাকি? হ্যাঁ, ক্লাসগুলো ম্যাক্সিমাম ক্লাসই তোমাদের লাইভে হবে। পরবর্তীতে যদি আমার মনে হয় যে জুমে ট্রান্সফার করব তাহলে ওটা আমি জানাই দিব, তোমরা লাইভের জন্য ওয়েট করো। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, অনেকেই দেখে নাই, তারা পরবর্তীতে দেখে নিবে। অনেকে ঘুমায় গেছে, অনেকের আবার এই সময় টিউশনে আছে, মানে ব্যাস বাসায় টিচার আসবে পড়াইতে। সো এর জন্য দেখা যাইতেছে এই টাইমে অনেকে নাই, বা এর জন্য প্রবলেম হয়েছিল যে রাতে ক্লাসগুলো নিয়ে। কিন্তু রাতে আবার ম্যাক্সিমামই থাকো তোমরা। সকালে দেখা যায় যে অত সকালে ঘুম থেকে আমার নিজেও উঠা হয় না, আমি নিজে অনেক বেশি অলস, আমার সকালে ঘুম থেকে উঠা হয় না। আর তোমরাও আমার থেকে বেশি অলস আই থিঙ্ক, কারণ এখন আমি ব্যাচেলারে থাকি, তাতেই অবস্থা। তোমরা তো বাসায় থাকো, তোমরা তো খুব রিল্যাক্সে থাকো। ব্যাচেলার লাইফ তো খুব একটা ঝামেলার লাইফ। সো তোমাদের এখন পরে এলাম, এখন গ্রুপের কাজ করবো, দেন তারপরে আমার খাওয়া দাওয়া হয়তো বা রাত 1টা 1:30 বাজবে, 2টা বাজবে। সো এই হচ্ছে লাইফস্টাইল, ব্যাচেলার লাইফস্টাইল, বুঝছো? সো তোমরাও ব্যাচেলার এক সময় হবা, তোমরা একটা ইউনিভার্সিটি পড়বা, তখন তোমরা এই লাইফটাই যাবা। তোমরা আজকে আমি এখন পড়াচ্ছি এরকম তোমরা তখন পড়াবা, আরো অনেক স্টুডেন্টকে পড়াবা। সেটা পেশন, পড়ানোটা আসলে পেশনের জন্য মানুষ পড়ায়। মানুষ কখনো কিন্তু ওরকম ইসের জন্য পড়ায় না যে কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য পড়ায় না। পড়ায় মানুষ আসলে পেশারের জন্য পড়াইতে ভালো লাগে তাই পড়ায়। আমার টিউশন করতে ভালো লাগে পড়ে, এর জন্য আসলে পড়ানো, বুঝছো? সো এই হচ্ছে তোমাদের যে টপিক নিয়ে আজকে আলোচনা করলাম, সেখানে তোমরা অনেক কিছু শিখলা, আমিও অনেক কিছু শিখলাম। সো নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আর নেক্সট টপিক নিয়ে আলোচনা করা হবে, ভালো মতো পড়ানো হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাকলো। সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবা, বাই।